মাচ। তো আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম শেক্সপিয়রের ট্রাজিকমেডি, ঠিক আছে? আজকে আমরা শেক্সপিয়রের ট্রাজিকমেডি গুলো আমরা পড়েছি। তিনটা ট্রাজিকমেডি: মেজার ফর মেজার, যেমন কর্ম তেমন ফল; অল সোয়েল দ্যাট এন্ডস ওয়েল, শেষ ভালো যার সব ভালো তার; পার্সেন্ট অফ ভেনিস, মানে ভেনিসের বণিক। আমরা ওই যে পোর্শিয়া, অ্যান্টোনিও, এরপরে হচ্ছে শাইলক, বাসানিউ, হ্যাঁ, লরেঞ্জো, জেসিকা আমরা পড়েছি, মনে আছে? জেসিকা হচ্ছে শাইলকের মেয়ে, লরেঞ্জো হচ্ছে অ্যান্টনির বন্ধু, এরপরে বাসানিও হচ্ছে অ্যান্টনির বন্ধু, বাসানিওর ওয়াইফের নাম পোর্শিয়া, অ্যান্টনিও ছিল সৎ ব্যবসায়ী, শাইলক ছিল ইহুদি, দুজনের দ্বন্দ্ব, তাই না? এই গল্প যে মাংস কেটে নেওয়ার কথা, রক্ত বের করা যাবে না মাংস কাটলে, এই গল্পটা হচ্ছে পার্সেন্ট অফ ভেনিস। আজকে আমরা পড়বো শেক্সপিয়রের ট্রাজেডি সমূহ, ট্রাজেডিস। তো ট্রাজেডিস করতে গিয়ে একটা কথা বলে নেওয়া ভালো, শেক্সপিয়রের আসলে কমেডির যে ট্রাজেডি গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু ট্রাজেডি বেশি আসে। মোট ট্রাজেডি হচ্ছে 12টি, 12টারই নাম মুখস্থ করা লাগবে না, ইম্পর্টেন্ট কয়েকটা নাম মুখস্থ রাখতে হবে। নাম 12টারই মুখস্থ করা দরকার নাই। তো একেবারে ইম্পর্টেন্ট গুলোর নাম মুখস্থ করার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে একটু মনে রাখবা যে অ্যান্টনি, ঠিক আছে? অ্যান্টনি একজনের নাম, অ্যান্টনি ROM, রম, হ্যাঁ? অ্যান্টনি রমের কিং, ঠিক আছে? রমের রাজা, ঠিক আছে? রমের কিং হেম, রমের কিং হেমের কাছে, অ্যান্টনি রমের কিং হেমের কাছে জুলিয়াসকে নিয়ে গেল। রমের কিং হেমের কাছে জুলিয়াসকে নিয়ে গেল। তাহলে এভাবে মনে রাখতে হবে যে অ্যান্টনিও একটা লোক, সে রমের কিং, মনে করো রম একটা দেশের নাম, রম একটা রাজ্যের নাম। অ্যান্টোনিও রমের কিং, রমের কিং এর নাম কি? রম রাজ্যের কিং এর নাম হচ্ছে হেম। রমের কিং হেমের কাছে কাকে নিয়ে গেল? রমের কিং হেমের কাছে জুলিয়াসকে নিয়ে গেল। মনে করো জুলিয়াস হেমের কাছে, তাই না? রম, ROM, রমতে আর দিয়ে পড়বে হচ্ছে রোমিও, রোমিও এন্ড জুলিয়েট, খুবই বিখ্যাত ট্রাজেডি শেক্সপিয়রের, রোমিও এন্ড জুলিয়েট। আর ও দিয়ে যে গল্পটা, নাটকটা, এটার নাম হচ্ছে অথেলো। আর এম দিয়ে যেটা, সেটার নাম হচ্ছে কি? ম্যাকবেথ, ঠিক আছে? অথেলো আর একটা হচ্ছে ম্যাকবেথ। ওকে, কিং, কিং দিয়ে যে নাটকটা, সেটার নাম হচ্ছে কিং লিয়ার। আর হেম দিয়ে যেটা, সেটার নাম হচ্ছে হ্যামলেট, ঠিক আছে? আর আমরা একদম লাস্টে যেটা পাচ্ছি জুলিয়াস, এটার নাম হচ্ছে জুলিয়াস সিজার, ঠিক আছে? সিজার বানান ঠিক করে লিখবা, CAES, এরপর হচ্ছে ER, জুলিয়াস সিজার। তাহলে ভাই এখানে আমরা কয়েকটা নাটক পেলাম, একটা হচ্ছে জুলিয়াস সিজার, হ্যামলেট, কিং লিয়ার, ম্যাকবেথ, অথেলো, রোমিও জুলিয়েট, অ্যান্টোনিও ক্লিওপেট্রা। এগুলো পড়লে এগুলো থেকে পরীক্ষা বারবার আসে, কমন পড়ে। 1 2 3 4 5 6 7, মোট 11টা 12টা আছে, আমরা এখানে 7টা পড়বো, 7টার নাম দিলাম। তাহলে আমি আবারও বলি, অ্যান্টনি রমের কিং হেমের কাছে, হ্যাঁ, জুলিয়াস সিজারকে নিয়ে গেল, মানে অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা, রোমিও জুলিয়েট, এরপর হচ্ছে অথেলো, ম্যাকবেথ, কিং লিয়ার, হ্যামলেট, আর হচ্ছে কি বলো, জুলিয়াস সিজার। তাহলে এগুলো ছিল শেক্সপিয়রের বিখ্যাত ট্রাজেডি। শেক্সপিয়রের ট্রাজেডি গুলো অনেক বেশি বিখ্যাত, পরীক্ষায় কিন্তু শেক্সপিয়রের কমেডির চেয়ে ট্রাজেডি গুলো কিন্তু অনেক বেশি আসে, মানে খুব বেশি আলোচিত আর কি, সোজা কথা। আমরা এই মুহূর্তে পড়বো হচ্ছে, এই মুহূর্তে আমরা জানবো হচ্ছে শেক্সপিয়রের একেবারে খুবই বিখ্যাত ট্রাজেডি, খুবই বিখ্যাত ট্রাজেডি, সেটার নাম হচ্ছে, একটা একটা করে বলি, সেটা হচ্ছে অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা। এটা নিয়ে আমি কথা বলি, উপর থেকে বলি, তাহলে আমাদের মানে সুবিধা হবে মনে রাখতে। অ্যান্টনি এন্ড ক্লিওপেট্রা, এখান থেকে জাস্ট মনে রাখতে হবে, অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা থেকে বেশি বেশি কিছু পড়া লাগবে না, শুধু এখান থেকে মনে রাখতে হবে আসলে এই যে
ক্লিওপেট্রা এই লোকটা ক্লিওপেট্রা আসলে সে ছিল হচ্ছে মিশরের রানী, ঠিক আছে? মিশরের রানী হচ্ছে ক্লিওপেট্রা। এই বিশ্বে তিনজন মানুষের চোখ, ইতিহাসবিদরা মনে করেন যে তিনজনের চোখ সবচেয়ে বেশি সুন্দর। তিনজনের চোখ অনেক বেশি সুন্দর, এত সুন্দর চোখ আর হয় না। হ্যাঁ, এর মধ্যে ক্লিওপেট্রা একজন, এরপরে ওই যে ইংরেজ কবি যে বিবি শেলি, ওনার চোখ অনেক সুন্দর। আর এই যে ক্লিওপেট্রা, এরপরে ট্রয় নগরীর যে হেলেন আছে, এরা কিন্তু পৃথিবীর সবচেয়ে সুন্দর রানীদের মধ্যে, এদের মানে মেয়েদের মধ্যে, সুন্দর রমণী, সুন্দর মহিলা, সুন্দর মেয়েদের মধ্যে এদেরকে গণ্য করা হয়, ঠিক আছে? মানে একজন হচ্ছে ক্লিওপেট্রা, আরেকজন হচ্ছে ট্রয় নগরীর রাজকন্যা হেলেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে। ক্লিওপেট্রা হচ্ছে মিশরের রানী। আর এই যে আমরা যে অ্যান্টনির কথা বলি, তারা হচ্ছে রোমান সেনাপতি। এই রোমান সেনাপতি অ্যান্টনি আর ক্লিওপেট্রার প্রেমের কাহিনী নিয়ে হচ্ছে ট্রাজেডি, এটার নাম হচ্ছে অ্যান্টনি এন্ড ক্লিওপেট্রা। এখানে ক্লিওপেট্রা একদম শেষের দিকে মারা যায়, ঠিক আছে? ক্লিওপেট্রা মারা যায়, হ্যাঁ, এটা ট্রাজেডি। ক্লিওপেট্রা মৃত্যুর মাধ্যমে মারা যায় সাপের বিষ পান করে, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো, সাপের বিষ পানে মারা যায়। তাহলে ক্লিওপেট্রা মারা যায় কি পানে মারা যায়? সাপের বিষ পানে মারা যায়। এতটুকু মনে রাখলে হবে, বিশাল গল্প, জাস্ট মনে রাখবা। গল্পের নায়ক হচ্ছে অ্যান্টনি, নায়িকা হচ্ছে ক্লিওপেট্রা। ক্লিওপেট্রা ছিল মিশরের রানী, ঠিক আছে? আর রোমান সেনাপতির নাম ছিল অ্যান্টনি। ক্লিওপেট্রা এবং অ্যান্টনির প্রেমের কাহিনী পরবর্তীতে শেষে দিয়ে এটা একটা ট্রাজেডি। হ্যাঁ, দুই দেশের, এক দেশের সেনাপতি আরেক দেশের রানী, এটা ট্রাজেডি, প্রেমের কাহিনী। লাস্টে দিয়ে কে মারা যায়? ক্লিওপেট্রা মারা যায় সাপের বিষ প্রয়োগ পারে। আচ্ছা, এরপরে আমাদের এই ছন্দের দ্বিতীয় যে প্রেক্ষাপটটা আসবে, দ্বিতীয় যে নাটকটা, সেটার নাম হচ্ছে রোমিও এন্ড জুলিয়েট, ঠিক আছে? দ্বিতীয় নাটকটার নাম হচ্ছে রোমিও এন্ড জুলিয়েট। রোমিও এন্ড জুলিয়েটের নাম আমরা কে না শুনেছি, তাই না? প্রেমের গল্প, একেবারে বিখ্যাত প্রেমের গল্প এই পৃথিবীর, রোমিও এন্ড জুলিয়েট। এই পৃথিবীতে আরো অনেক প্রেমের গল্প আছে, যেমন লাইলি মজনু আছে, শিরি ফরহাদ আছে, চণ্ডীদাস রজকিনী আছে। সব গল্পের মধ্যে, সব গল্পকে ছাড়িয়ে যে গল্পটা সবার হৃদয়ে বেশি গেঁথে আছে, বেশি জায়গা দখল করে আছে, সেটার নাম হচ্ছে রোমিও এন্ড জুলিয়েট, ঠিক আছে? রোমিও এন্ড জুলিয়েট। রোমিও এবং জুলিয়েট, হ্যাঁ, এখানে এই গল্পের যে চরিত্রগুলো নিয়ে আমরা একটু বিশ্লেষণ করি, তারপর আমরা মূল আলোচনায় যাব। চরিত্র হচ্ছে, গল্পের প্রধান চরিত্র হচ্ছে রোমিও, হচ্ছে এই গল্পের নায়ক, গল্প বলতে নাটকের নায়ক। আমরা জানি যে জুলিয়েট হচ্ছে নাটকের নায়িকা। তাহলে নায়ক হচ্ছে রোমিও, নায়িকা হচ্ছে জুলিয়েট। এরপরে রোজালিন, আরেকটা মেয়ে আছে নাটকে, মেয়েটার নাম হচ্ছে রোজালিন। রোজালিন হচ্ছে রোমিও প্রথম যাকে, ঠিক আছে, রোমিও প্রথম যাকে পছন্দ করত, নাটকের ভিতর প্রথম যে মেয়েটাকে পছন্দ করেছিল সেটা হচ্ছে রোজালিন। পরবর্তীতে সে জুলিয়েটকে পছন্দ করে, কিন্তু প্রথমে যে মেয়েটাকে পছন্দ করেছে সেটার নাম হচ্ছে রোজালিন, মাথায় রেখো, ঠিক আছে? রোজালিন। ওকে, এরপরে হচ্ছে ফ্রায়ার লরেন্স। এই নাটকের আরেকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে ফ্রায়ার, কি বলতো? ফ্রায়ার লরেন্স। আচ্ছা, ফ্রায়ার লরেন্স হচ্ছে এই নাটকের সন্ন্যাসী, ঠিক আছে? সন্ন্যাসী হচ্ছে ফ্রায়ার লরেন্স, সন্ন্যাসী। এখানে একটু তথ্য দিয়ে দিচ্ছি, যে কিনা রোমিও রোমিও জুলিয়েটের বিয়ে দিয়েছিল। তাহলে এই নাটকে রোমিও জুলিয়েটের বিয়ে হয়েছে, তবে বিয়েটা গোপনে হয়, বুঝছো? এই গোপন বিয়েটা শুধু জানতো কে বলো? ফ্রায়ার লরেন্স, সন্ন্যাসী, অন্য কেউ জানতো না। এই সন্ন্যাসী রোমিও এবং জুলিয়েটের কি দিয়েছিল? বিয়ে দিয়েছিল, ঠিক আছে? এরপরে হচ্ছে তোমার, এরপরে হচ্ছে টাইবল্ট, ঠিক আছে? টাইবল্ট হচ্ছে আসলে, হ্যাঁ, জুলিয়েটের কাজিন, ঠিক আছে? জুলিয়েটের নাটকে টাইবল্ট হচ্ছে জুলিয়েটের কাজিন। টাইবল্ট একটা গুরুত্বপূর্ণ চরিত্র, জুলিয়েটের কাজিন, চাচাতো ভাই আর কি, ঠিক আছে? জুলিয়েটের কাজিন হচ্ছে টাইবল্ট। আচ্ছা, এরপরে এই নাটকের, হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ আইটেম হচ্ছে ক্যাপুলেট এন্ড লেডি ক্যাপুলেট।
ক্যাপুলেট এন্ড লেডি ক্যাপুলেট। ক্যাপুলেট আর লেডি ক্যাপুলেট মানে হচ্ছে জুলিয়েটের, ক্যাপুলেট হচ্ছে জুলিয়েটের বাবা, আর লেডি ক্যাপুলেট হচ্ছে জুলিয়েটের মা। তাহলে জুলিয়েটের বাবা মা হচ্ছে ক্যাপুলেট এন্ড লেডি ক্যাপুলেট। ক্যাপুলেট হচ্ছে জুলিয়েটের বাবা আর লেডি ক্যাপুলেট হচ্ছে জুলিয়েটের মা। ঠিক আছে এই নাটকে। এরপর হচ্ছে আরেকটা ক্যারেক্টার হচ্ছে মন্টেগু। এত ক্যারেক্টার শুধু শেক্সপিয়ারের ক্ষেত্রে পড়া লাগে, তাও 8-10টা নাটক আছে এগুলোর ক্ষেত্রে, 7-8টা নাটক আছে। সব নাটকের ক্ষেত্রে সব জায়গায় দেখবা এরপরে শেক্সপিয়ার শেষ হইলে অন্যান্য ক্ষেত্রে আর এত ক্যারেক্টার আসে না। ক্যারেক্টার আসে হচ্ছে একটা দুইটা, এর মধ্যে শেক্সপিয়ার থেকেই আসে। তো শেক্সপিয়ারের ক্যারেক্টার গুলো পড়ার পর অন্য নাটকে অন্য রাইটারের ক্ষেত্রে গেলে আর ক্যারেক্টার নিয়ে ঝামেলা থাকবে না তেমন, খুবই কম। মন্টেগু এন্ড আর একটা নাম হচ্ছে লেডি, লেডি মন্টেগু। এখানে দুইজন লোক আছে, একটা হচ্ছে মন্টেগু আর একটা লেডি মন্টেগু। মন্টেগু হচ্ছে রোমিওর বাবা, এই রোমিওর বাবার নাম হচ্ছে মন্টেগু, আর লেডি মন্টেগু হচ্ছে রোমিওর মা। ঠিক আছে, নাম দেওয়া হয়নি, বলছে মন্টেগু হচ্ছে লোকটার নাম, লোকটার স্ত্রীর নাম হচ্ছে লেডি মন্টেগু। মনে করো একজনের নাম হচ্ছে জনাব, হ্যাঁ, রহমান, তাহলে কি বেগম রহমান বলে না, জনাব, জনাব আবুল, বেগম আবুল, বুঝো না, এরকম মানে ওই স্ত্রীকে স্বামীর নামে ডাকা হয় আর কি। আচ্ছা এরপরে হচ্ছে, এই নাটকের আরেকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ছিল প্রিন্স এসকালাস। ঠিক আছে, প্রিন্স এসকালাস, প্রিন্স মানে হচ্ছে যুবরাজ, তাহলে ভেরোনা মানে প্রিন্স এসকালাস হচ্ছে আসলে ভেরোনা, ওই এলাকার নাম হচ্ছে ভেরোনা। ঠিক আছে, ভেরোনার রাজার নাম হচ্ছে প্রিন্স এসকালাস, মানে রাজা যে এখানকার শাসক আর কি, তার নাম হচ্ছে প্রিন্স এসকালাস। এরপর হচ্ছে প্যারিস, আরেকটা ক্যারেক্টার হচ্ছে প্যারিস। প্যারিস হচ্ছে যে রাজা, যেটা প্রিন্স এসকেলাস, এই রাজার আত্মীয়ের নাম হচ্ছে প্যারিস। ঠিক আছে, আচ্ছা রাজার আত্মীয়ের নাম হচ্ছে প্যারিস, যার সাথে জুলিয়েটের, কি ঠিক হয়, বিয়ে ঠিক হয়, প্যারিস। মানে রাজার আত্মীয়ের নাম হচ্ছে প্যারিস, যার সাথে জুলিয়েটের কি ঠিক হয়, বিয়ে ঠিক হয়। তাহলে ভাই একটু দেখো ক্যারেক্টার গুলো, একটু দেখো আরেকবার, একটা মিনিট। ঠিক আছে, আমি আলোচনা করতেছি, এটা খুব মজার একটা নাটক, এটা মনে রাখতে হবে। আচ্ছা দেখো, আমরা আরেকবার বলতেছি প্রথম থেকে। এখানে রোমিও হচ্ছে গল্পের নাটকের নায়ক, জুলিয়েট হচ্ছে নায়িকা, রোজালিন, রোজালিন হচ্ছে প্রথম মেয়ে যাকে রোমিও কি করতো, পছন্দ করতো। ফ্রায়ার লরেন্স হচ্ছে ওই নাটকে সন্ন্যাসী থাকে একজন, চার্চে থাকে যে সন্ন্যাসী, তার নাম হচ্ছে ফ্রায়ার লরেন্স, যাকে ফাদার বলা হতো, ফাদার, হ্যাঁ, ফ্রায়ার লরেন্স। এটা ও রোমিও আর জুলিয়েটের বিয়ে দিয়েছিল গোপনে। আচ্ছা এরপরে টাইবল, টাইবল হচ্ছে জুলিয়েটের কাজিন অথবা ভাই। ক্যাপুলেট আর লেডি ক্যাপুলেট হচ্ছে জুলিয়েটের বাবা এবং মা। মন্টেগু আর লেডি মন্টেগু হচ্ছে রোমিওর বাবা আর মা। প্রিন্স এসকালাস হচ্ছে ভেরোনার রাজা, ওই এলাকার রাজার নাম, ওই এলাকার নাম হচ্ছে ভেরোনা। প্যারিস হচ্ছে রাজার আত্মীয়, যার সাথে জুলিয়েটের বিয়ে ছিল। তোমরা কি ভাই ক্যারেক্টার গুলো ধরতে পারছো? তাহলে আমরা এখন আলোচনায় যাই। দেখো শুনো, এই ইংল্যান্ডের একটা শহরের নাম হচ্ছে ভেরোনা, খুব মনোযোগ দিয়ে শুনো। এই ভেরোনার দুই পরিবার, ভেরোনায় দুই পরিবার, এক পরিবার নাম হচ্ছে, একটাকে বলা হয় ক্যাপুলেট পরিবার, আর আরেকটাকে বলা হয় মন্টেগু পরিবার। পাশাপাশি দুইটা পরিবার, ক্যাপুলেট পরিবার আর মন্টেগু পরিবার। ভালো করে বুঝে নাও, এই দুই পরিবারের ঝগড়াঝাটি যুগ যুগ ধরে লেগে আছে, বংশ পরম্পরায় এই দুইটা পরিবার একে অপরের শত্রু। কি কারণে, কবে, কেন শত্রু হয়েছে কেউ বলতে পারে না, তবে বংশ পরম্পরায় শত হাজার মানে যুগ যুগ ধরে, বছরের পর বছর ধরে দুইটা পরিবারের শত্রুতা। তো তোমরা বুঝতে পারছো মন্টেগু পরিবারে হচ্ছে রোমিওর বাস, তাই না? রোমিওর পরিবারের নাম হচ্ছে মন্টেগু, আর জুলিয়েটের পরিবারের নাম হচ্ছে
ক্যাপুলেট। দুই পরিবারের মধ্যে কঠিন দ্বন্দ্ব, লাইক বাংলা সিনেমার খান পরিবার আর তালুকদার পরিবারের যে দ্বন্দ্ব থাকে, এরকম দুই পরিবারের কঠিন দ্বন্দ্ব, রোমিও পরিবার আর জুলিয়েটের পরিবার। তো জুলিয়েটের মার নাম হচ্ছে, বাবার নাম হচ্ছে ক্যাপুলেট, মার নাম হচ্ছে লেডি ক্যাপুলেট। রোমিওর বাবার নাম হচ্ছে মন্টেগো আর মার নাম হচ্ছে লেডি মন্টেগো। তো জুলিয়েট আর রোমিওর মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, একে অপরকে চিনে না, কিন্তু এই দুই পরিবারের মধ্যে প্রচন্ড দ্বন্দ্ব। দ্বন্দ্বগুলা সামান্য কারণেই শুরু হয়। প্রথমত দ্বন্দ্বগুলো শুরু হয় তাদের এই দুই পরিবারের চাকর বাকরদের মধ্যে। এই পরিবারের চাকর ওই পরিবারের চাকরকে একটু কটু কথা বলে, পাকা কথা বলে, তখন দুই পরিবারের চাকর চাকর লেগে যায়। চাকর লাগলে আবার দুই পরিবারের সদস্যরা বের হয়, সদস্যরা লাগে, এরপর লাস্টে দিয়ে দুই পরিবারের কর্তা আসে, মহিলা আসে, কর্তি আসে, মানে একটু শেষ দিকে দেখবা যে মন্টেগু আসে, এক্ষেত্রে ক্যাপুলেট আসে মারামারি করে, এরপরে লেডি মন্টেগু আসে, লেডি ক্যাপুলেট আসে ঝগড়াঝাটি করে। এভাবে দুই পরিবারের মারামারি ঝগড়াঝাটি তাদের ওই এলাকায় বিখ্যাত, সবাই জানে মারামারি চলেই। একদিনের ঘটনা, এই ক্যাপুলেট পরিবারের এক কাজের লোক, সে বাজারে গেছে, বাজারে গিয়ে, তার নাম হচ্ছে আব্রাহাম, এখানে নামটা দরকার নাই, বাজারে গিয়ে বুড়ো আব্রাহাম, আব্রাহাম বাজারে গেছে। পরবর্তীতে ওই এই পরিবারের কাজের লোকের সাথে তার কথা কাটাকাটি হয়, পরবর্তীতে মারামারির এক পর্যায়ে দুই পরিবার কঠিন মারামারি লেগে যায়। মারামারিটা এমন পর্যায়ে চলে যায় যেখানে টাইবল পর্যন্ত আসে, যে জুলিয়েটের কাজিন টাইবল আরো অনেকে আসে, তারা কি করবে, মারামারি করে খুনাখুনি হয়ে যাবে এমন অবস্থা, একজন আরেকজনকে রক্তাক্ত করে ফেলবে এমন অবস্থা। ঠিক মারামারির ওই পর্যায়ে এই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল যুবরাজ, ওই যে রাজা, প্রিন্স, কি নাম বলেছিলাম, প্রিন্স এসকালাস। তাহলে দেখো, তারা যখন মারামারি করছিল তখন প্রিন্স এসকালাস ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। প্রিন্স এসকালাস এসে দেখেন যে হায় হায়, অবস্থা তো খুবই খারাপ, দুই পরিবার তো কঠিন মারামারি করবে, এখন তো খুনোখুনি হয়ে যাবে। তখন প্রিন্স এসকালাস এটা দেখে হুঙ্কার ছাড়লেন, কঠিন হুঙ্কার দিয়ে বললেন, খবরদার তোমরা মারামারি করবে না, আমার এলাকায় আমার রাজ্যে কেউ যদি মারামারি করে তাহলে তার খবর আছে, এখন থেকে যদি কেউ মারামারি করে, আমি যদি টের পাই যে সরাসরি প্রকাশ্যে মারামারি করেছে, তাহলে আমি তার একেবারে কি করব, আমি তার গর্দান নিয়ে নিব, গর্দান ফেলে দিবে, একেবারে সোজা সাপটা কথা হচ্ছে গর্দান ফেলে দিবে। কে গর্দান ফেলে দিবে? রাজা। কার গর্দান ফেলে দিবে? যারাই মারামারি করবে তাতে, প্রকাশ্য ঘোষণা। এই ঘোষণার পরে আর কোনো ঘোষণা নাই, প্রকাশ্যে মারামারি করতে দেখলে গর্দান ফেলে দিবে। তো এবার তারা রাজার এই হুঙ্কারে অস্ত্র টস্ত্র লাঠি সোটা ফেলে বাড়ি চলে গেছে। রাজা থ্রেট দিয়ে গেছে এবং এলাকার সবার মধ্যে ঘোষণা করে দিয়েছে, প্রকাশ্যে কাউকে মারামারি করতে গেলে যেই মারামারি করুক না কেন তার গর্দান নিয়ে যাওয়া হবে। ওকে, এবার মারামারি শেষ। মারামারির ওইখানে রোমিওর বন্ধুরা উপস্থিত ছিল, পরে রোমিওর কাজিন মানে রোমিওর চাচাতো ভাই, রোমিওর বন্ধু এরাও ছিল। পরে রোমিওর বন্ধুরা বলতেছে, আচ্ছা রোমিও কোথায়, রোমিওকে তো দেখছি না। পরে রোমিওর কাজিন বলছে যে রোমিও আসলে মন খারাপ করে ওই দূরের একটা জঙ্গলে, মানে একটা পাশে, এলাকার পাশে একটা জঙ্গল আছে, বনের ভিতর রোমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন করছে, মন খারাপ করে বসে আছে বা দাঁড়িয়ে আছে, খুব মন খারাপ রোমিও। পরে রোমিওর বন্ধুরা রোমিওর কাছে গেল, গিয়ে দেখে রোমিওর প্রচন্ড মন খারাপ। রোমিওকে বলছে, রোমিও কি হয়েছে, মন কেন খারাপ? অ্যাকচুয়ালি রোমিওর মন খারাপের কারণ হচ্ছে, যে আমরা বলেছি না রোজালিন নামে যে মেয়েটা আছে, রোজালিন মেয়েটা রোমিওকে বলেছে যে তোমাকে বিয়ে করব, রোমিওকে বিয়ে করবে বলে কথা দিয়েছে, কিন্তু রোজালিন এখন বলছে যে না, সে রোমিওকে বিয়ে করবে না। সোজা কথা, রোমিও একটা ছ্যাঁকা খেয়েছে, ছোটখাটো একটা ছ্যাঁকা খেয়ে গেছে। তার কাছে, রোজালিনের কাছে। কিভাবে? রোজালিন রোমিওকে বলেছে যে তোমাকে আমি বিয়ে করব, ভাল লাগে, এরকম এরকম, ভালোবাসি, বিয়ে করব। কিন্তু এটার কথা রোমিও এবার রোজালিনের উপর মানে আস্থা রাখছে যে হ্যাঁ তুমি আমাকে বিয়ে করবে, এবং রোজালিনকে নিয়ে স্বপ্ন দেখে। এই সময় রোজালিন বলছে না, আমি তোমাকে বিয়ে করব না, আমার ভালো লাগে না। রোজালিন যেহেতু রোমিওকে অনেক কষ্ট দিচ্ছে, এই জন্য এটা নিয়ে রোমিও খুব কষ্ট পেয়েছে, যেহেতু বিয়ে করবে না বলছে, রোমিও জঙ্গলের ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে মন খারাপ করে করে বিড়বিড় করে, পাগলের প্রলাপ বকে, মন খারাপ করে দাঁড়িয়ে আছে আর বকতেছে। রোমিওর বন্ধুরা এসে বলতেছে, রোমিও কি হয়েছে, কেন এমন করছিস? তো রোমিও বলে আর কি, মেয়েটা আমাকে এরকম করলো, সেরকম করলো, কথা দিল, এখন আর বিয়ে করবে না, এটা সেটা এগুলো বলে। পরে রোমিওর বন্ধুরা বিভিন্ন ভাবে তাকে মানে বিভিন্ন ভাবে তাকে কনভিন্স করানোর ট্রাই করে যাতে সে
এই ছ্যাঁকা খেয়ে যে বেঁকা হয়ে গেছে এই পথ থেকে যাতে ফিরে আসতে পারে, মন যাতে ভালো হয়। তারা রোমিওকে বারবার বলে, রোমিও পৃথিবীতে আরো অনেক মেয়ে আছে, তুমি এই মেয়ের পিছনে কি দেখছো? হ্যাঁ, আরো অনেক মেয়ে আছে, তুমি এর পিছন থেকে ছাড়ো, নতুন অনেক মেয়ে আছে, তুমি তাদেরকে প্রস্তাব দাও, আরো ভালো লাগবে। কাউকে হাবিজাবি করে বুঝায়। রোমিও তারপরও তাদের কথাবার্তা শুনলে একটাই হয়, এটা তো মানে এরকম খুবই সুন্দর, ওর মতো রোজালির মতো সুন্দর মেয়ে তো আর আমি দেখি নাই, অনেক সুন্দর থাকতে পারে কিন্তু সবাই তো রোজালিন না, এগুলো বলে রোমিও অনেক কিছুই বলে। তো মজার ব্যাপার হচ্ছে রোমিও এবং তার বন্ধুরা যখন এখানে আড্ডা দিচ্ছিল তখন পাশ দিয়ে যাচ্ছিল এই যে ক্যাপুলেট পরিবার, ক্যাপুলেট পরিবারের এক কাজের লোক পাশ দিয়ে যাচ্ছিল, ঠিক আছে? ক্যাপুলেট পরিবারের এক কাজের লোক পাশ দিয়ে যাচ্ছিল, যে কাজের লোকটা আসলে অশিক্ষিত, সে লেখাপড়া জানে না, নিরক্ষর, সোজা কথা কাজের লোকটা নিরক্ষর, সে লেখাপড়া জানে না। তো মজার ব্যাপার হচ্ছে, হ্যাঁ, এই কাজের লোকের কাছে ক্যাপুলেট পরিবারের কর্তা মানে লেডি ক্যাপুলেট এবং মন্টি ক্যাপুলেট, শুধু ক্যাপুলেট কাজের লোকের কাছে একটা একটা লিস্ট ধরিয়ে দিছে, এরকম একটা লিস্ট ধরিয়ে দিছে, একটা কাগজের নাম লিখে দিছে সিরিয়ালি। ওই ভেরোনা এলাকার শহরের যত গণ্যমান্য ব্যক্তি আছে সবার নাম লিস্ট ধরে লিখে দিয়েছে। কেন লিখে দিয়েছে? কারণ আগামী এত তারিখে জুলিয়েটের, এই যে আগামী এত তারিখে জুলিয়েটের 14তম জন্মদিন, ভালো করে বুঝো, 14তম জন্মদিন। এই 14তম বার্থডে উপলক্ষে একটা পার্টির আয়োজন করা হয়েছে। এই পার্টিতে ভেরোনা শহরের যত গণ্যমান্য লোক আছে সবাইকে ইনভাইট করা হয়েছে। এখন কাজের লোকের কাছে লিস্ট ধরিয়ে দিয়েছে যে তুমি এদেরকে নাম দেখে দেখে এই লোকদেরকে ইনভাইট করবে, অন্য কাউকে ইনভাইট করবে না। এখন কাজের লোকটা নিরক্ষর, লেখাপড়া জানে না, কিন্তু সে লজ্জায় এই ক্যাপুলেট কর্তাকে বলে নাই যে মিস্টার ক্যাপুলেট আমি তো লেখাপড়া জানি না, সে লজ্জায় আর এটা বলে নাই। সে যে পড়তে জানে না, ক্যাপুলেট আর এটা জানতো না। ক্যাপুলেট জানে যে কাজের লোক হলো পড়তে তো জানে, নিরক্ষর তো না, কিন্তু আসলে কাজের লোকটা ছিল নিরক্ষর। এই লোকটা কি করতো, এই লোকটা তো নামগুলো পড়তে পারতো না, সিরিয়ালি অনেকগুলো নাম ছিল, ভেরোনা শহরের গণ্যমান্য অনেক লোকের নামই ছিল, নাম তো পড়তে পারে না। যাদেরকে যাদেরকে দাওয়াত দিছে সে তো পড়তে পারে না, সে কি করতো, রাস্তায় যে লোকের সাথে দেখা হতো ওই লোককে বলতো যে দেখেন তো, এই যে দাঁড়ান, দেখেন তো আপনার নামটা কি এই লিস্টের মধ্যে আছে, আপনার নামটা কি এই লিস্টের মধ্যে আছে। পরে লোকটা এই লিস্টের মধ্যে থেকে তার নাম বের করতো, যদি বলতো যে নাই তাহলে নাই, যদি বলতো হ্যাঁ আছে তখন লোকটা বলতো হ্যাঁ এই যে দেখো এত নাম্বার লিস্টে আমার নাম আছে। তখন লোকটা জিজ্ঞেস করতো কেন, কিসের লিস্ট এটা? তখন ওই কাজের লোক বলতো যে আগামীকাল জুলিয়েটের এততম বার্থডে, 14তম বার্থডে, মন্টি ক্যাপুলেট পরিবারে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, ইনভাইট করা হয়েছে। তো সে যাকে দেখতো সবাইকে বলতো যে আপনার নামটা কি এখানে আছে দেখেন তো। থাকলে যদি বলতো যে না নামটা নাই তাহলে সে আর কিছু বলতো না, আর যখন বলতো হ্যাঁ নামটা আছে তখন সে বলতো যে আগামীকাল আপনার ক্যাপুলেট পরিবারের জন্মদিন, বার্থডে পার্টিতে দাওয়াত। এইভাবে করে সে সবাইকে ইনভাইট করতো, কারণ সে তো লেখাপড়া জানতো না। এবার সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ওই যে রোমিওর বন্ধুরা যে জঙ্গলের পাশে আড্ডা দিচ্ছিল, জঙ্গলের পাশে রাস্তায় আড্ডা দিচ্ছিল, ওই রাস্তা দিয়ে লোকটা যাচ্ছিল হেঁটে হেঁটে। এবার রোমিওর বন্ধুদেরকে দেখে লোকটা দাঁড়াইছে, লোকটা তো আর রোমিওকে চিনে না, রোমিওকে তো সে চিনে না, সে জানে যে মন্টেগু পরিবারের সাথে ক্যাপুলেট পরিবারের দ্বন্দ্ব। তো রোমিওকে তো লোকটাকে চিনে না, তো সে রোমিওকে জিজ্ঞেস করতেছে যে রোমিওকে বলতেছে যে রোমিও বা তার ফ্রেন্ডদেরকে বলতেছে যে দেখেন তো এই লিস্টের ভিতর কি আপনাদের নাম আছে? তখন বন্ধুরা পড়ে দেখে কি যে এই লিস্টে সবার নাম আছে, রোমিওর পরিবারের কারো নাম নাই, রোমিওর নামও নেই, রোমিওর পরিবারের কারো নামই নাই। এখন বন্ধুরা বা রোমিও ভাবতেছে কি ব্যাপার, এলাকার সবার নাম আছে, আমাদের নাম কোথায়, আমাদের নাম কেন নাই? তো রোমিও তারাও বুঝতে পারে নাই যে এটা সে ক্যাপুলেট পরিবারের জন্মদিনের আয়োজন। তারা এবার একটু কেন জানে তারা চালাকি করে বুদ্ধি খরচ করে বলতেছে যে তারা একটু মিথ্যা বলছে, তারা বলতেছে হ্যাঁ এই তো এটা তো আমাদের নাম। আসলে ওই লোক কাজের লোক তো পড়তে পারে না, নিরক্ষর। তখন রোমিওর বন্ধুরা মিথ্যা করে বলতেছে, রোমিওর বন্ধু ছিল, রোমিওর কাজিন ছিল, তারা মিথ্যা করে বলতেছে যে হ্যাঁ এই যে দেখো এইখানে আমার নাম আছে, আমাদের নাম আছে। এবার বলো এটা কেন, কিসের লিস্ট? তখন কাজের লোক বলতেছে ও আচ্ছা তোমাদের নাম আছে, তাহলে তো তোমরা সৌভাগ্যবান অতিথি। আগামীকাল আগামীকাল আমাদের ক্যাপুলেট পরিবারের একমাত্র কন্যা জুলিয়েট, সে 14 বছর বয়সে পা দিবে, তার 14তম বার্থডেতে তোমাদের দাওয়াত।
এই কথা বলে এবার লোকটা চলে গেছে। এবার রোমিওদেরকে তো কাউকে দাওয়াত দেয়নি, কিন্তু তারা তো জেনে গেল কালকে যে বার্থডে পার্টি। এবার রোমিওর বন্ধুরা জুলিয়েটের নাম শুনে রোমিওকে বলতেছে, রোমিও চলো তুমি ওই বাড়িতে দাওয়াত টাওয়াত খেতে চলো আগামীকাল, চলো ওইখানে জুলিয়েট নামে একটা মেয়ে আছে, শুনেছি মেয়েটা অনেক সুন্দর, 14 বছর বয়স, হ্যাঁ তোমার অনেক ভালো লাগবে, তুমি চাইলে তার সাথে প্রেম করতে পারবা, তোমার তো চেহারা অনেক সুন্দর, মাশাআল্লাহ তুমি খুব দ্রুত তুমি পটাইতে পারো, তো জুলিয়েটকে তুমি খুব তাড়াতাড়ি পটাই ফেলতে পারবা। এটা বলে সে তারা রোমিওকে কনভিন্স করা ট্রাই করে, কিন্তু রোমিও বলতেছে না, যত জুলিয়েট ফুলিয়েট কোনো কিছুই না, রোজালিনের মতো মেয়ে পৃথিবীতে আর নাই, আমি রোজালিনকে চাই, রোজালিনকে না পেলে আমি মারাই যাব। বন্ধুরা আবার রোমিওকে বলতেছে, রোমিও রোজালিন বাদ দে, জুলিয়েটকে প্রেমের প্রস্তাব দে, জুলিয়েট সুন্দর মেয়ে, তোর ভালো লাগবে, চল কালকে দাওয়াত খেতে যাই, হাবি জাবি এগুলা বলে। রোমিও বলে না, ওই বাড়িতে দাওয়াত খেতে যাওয়া যাবে না, ওখানে ক্যাপুলেট পরিবার আমাদের পরিবারের চিরশত্রু, আমি যদি ওই বাড়িতে ইনভিটেশনে যাই, তাদের নিমন্ত্রণে যাই, তাহলে তারা ধরতে পারলে আমাকে বেঁধে পিটিয়ে মেরে ফেলবে। এবার এটা বলার পরে বন্ধুরা চিন্তা করতেছে যে রোমিওকে কি বলা যায়, কি বলে রোমিওকে কনভিন্স করা যায়। বলে এবার বন্ধুরা একটা টোপ দিল, ফাঁদ পাতলো, বন্ধুরা বলতেছে, রোমিও কালকের অনুষ্ঠানে তো তোমাদের পরিবার ছাড়া, মন্টেগো পরিবার ছাড়া সবাই যাবে তাই না, তার মানে রোজালিন তো এই এলাকায় থাকতো ভেরোনা শহরে, তার মানে রোজালিনদের পরিবারও যাবে, রোজালিনও পার্টিতে যাবে, তার মানে কালকে রোজালিনের সাথে তোমার জুলিয়েটদের ক্যাপুলেট পরিবারের ওই বাড়িতে দেখা হবে, তুমি যদি যাও তাহলে রোজালিনকে এক নজর হলেও দেখতে পারবা। এটা শুনে রোমিওর চোখ মুখ একেবারে উজ্জ্বল হয়ে গেল, সে মুখে একটা মুচকি হাসি, মানে তার মনটাতে প্রশান্তির বাতাস চলে আসলো যে হ্যাঁ তাই তো, যেখানে রোজালিন আমাকে পাত্তা দিচ্ছে না, একটা বারের জন্য যদি আমি রোজালিনকে দেখতে পাই তাহলে তো আসলে খারাপ হবে না, ভালোই তো লাগবে। পরে রোমিও বন্ধুদের সাথে পরের দিন ওই বাড়িতে যায়, ক্যাপুলেটদের বাড়িতে। ওখানে গিয়ে সবাই বিভিন্ন আড্ডা পার্টি মাস্তিতে মত্ত, ড্রিঙ্কস করতেছে, খাচ্ছে দাচ্ছে, নাচতেছে, গল্প করছে, গান গাইতেছে। রোমিওর মনে কোনো শান্তি নাই, কারণ তার মনে কেন শান্তি নাই, সে রোজানিলকে খুঁজতেছে পার্টিতে গিয়ে। রোজালিন কোথায়, রোজালিন পার্টিতে যে পাশে মেয়েরা থাকে, এক পাশে মেয়েরা আলাদা পার্টি করতেছে, রোমিও ওই পাশে গিয়ে রোজালিনকে খুঁজতেছে, কিন্তু রোজালিনকে পাচ্ছে না। রোমিওর মন প্রচন্ড খারাপ, সে অনেক খুঁজতেছে, রোজালিন নাই নাই নাই। হঠাৎ করে রোমিও একটা মেয়েকে দেখে তার চোখ আর ফেরাতে পারলো না, মেয়েটার নাম হচ্ছে জুলিয়েট। জুলিয়েটকে দেখে রোমিওর চোখ আটকে গেল, জুলিয়েটের উপর তার চোখ পড়ছে, জুলিয়েটকে দেখা মাত্রই সে রোজালিনের কথা ভুলে গেল, এবং জুলিয়েটের সৌন্দর্য, জুলিয়েটের রূপ রোমিওকে একদম পাগলের মতো মুগ্ধ করে দিল, পুরো পাগল প্রায় করে ফেলল। এবার রোমিও জুলিয়েটের দিকে তাকিয়ে আছে, ঠিক আছে, জুলিয়েটও রোমিওর দিকে চোখ ফেরাতে পারছে না, জুলিয়েটও রোমিওর দিকে তাকিয়ে আছে, কত সুন্দর এক ছেলে, কি সুন্দর চোখ, কি সুন্দর একটা চেহারা, ছেলেটাকে জুলিয়েট ভাবতেছে। রোমিও জুলিয়েটের দিকে তাকিয়ে আছে, জুলিয়েট রোমিওর দিকে তাকিয়ে আছে, তাদের মধ্যে এখনো কথাবার্তা হয়নি, কিন্তু চোখে চোখে প্রেম আদান প্রদান হয়ে যাচ্ছে। জুলিয়েটের জুলিয়েটকে লালন পালন করতো, ঠিক আছে, দাইমা বলা হয়, দাইমা। দাইমা মনে হচ্ছে যে লালন পালন করে জন্মের পর, ঠিক আছে, মায়ের সেবা যত্ন করে যে, দাইমা একটা নার্স ছিল আর কি, নার্সটা হচ্ছে জুলিয়েটের দাইমা, জুলিয়েটকে লালন পালন করতো। তো ওই নার্সটাকে জুলিয়েটকে বলতেছে, দাইমা এই ছেলেটাকে, এত সুন্দর চোখ, পার্টিতে তো এরকম ছেলে আমি আর কোথাও দেখিনি, কখনো দেখি নাই, পুরো শহরে তো এরকম ছেলে নাই, এই ছেলেটাকে এত সুন্দর চোখ, এত সুন্দর দেখতে। তখন দাইমা দেখলো যেটা রোমিও, দাইমা তো রোমিওকে চিনে, মন্টেগো পরিবারের একমাত্র সন্তান। তখন সে জুলিয়েটকে সাবধান করে দিয়ে বললো, ওহে জুলিয়েট তুমি সাবধান, তুমি ভুলেও ওই ছেলের দিকে পা বাড়াবে না, ওই ছেলের দিকে চোখ দিবে না, ওই ছেলে হচ্ছে মন্টেগো পরিবারের ছেলে, তুমি যদি ওর দিকে চোখ দাও তাহলে তোমার খবর আছে, তোমাকে কি করবে, তোমাকে ওরা মানে মন্টেগো পরিবারের তোমার বাবা মা তোমাকে কেটে টুকরো করে দেবে, মন্টেগো আমাদের চিরশত্রু। এটা বলে জুলিয়েটকে সাবধান করে দিচ্ছে। এবার পার্টি টার্টি শেষ, আস্তে আস্তে সবাই চলে টলে গেল। রোমিওর মাথায় তো জুলিয়েট ঘুরতেছে, জুলিয়েটের মাথায় রোমিও ঘুরতেছে। তো মজার ব্যাপার হচ্ছে রাতের বেলা রোমিও জুলিয়েটের বাড়ির দেয়াল, জুলিয়েটের বাড়ির যে দেয়াল আছে, দেয়াল টপকে জুলিয়েটের বাড়ির কাছে চলে আসলো, একদম ঘরের সামনে। তো জুলিয়েট থাকে দোতলায়, তো রোমিও এবার দোতলার জানালার মানে নিচতলায় দাঁড়িয়ে জানালার পাশে রোমিও দাঁড়ায় আছে, ফলো করতেছে বা
তো জুলিয়েটকে দেখা যায় কিনা, জুলিয়েটের সাথে কথা বলা যায় কিনা। ঠিক এমনই টাইমে জুলিয়েট জানালার পাশে এসে আনমনে নিজের মনে মনে কথা বলতেছে। সে মনে মনে কথা বলতেছে, কে তুমি, সুন্দর ছেলে, এত সুন্দর চোখ, কেন তোমার নাম রোমিও হতে গেল, তুমি কেন মন্টেগু পরিবারের সন্তান, মানে ওর নাম তো রোমিও মন্টেগু, ওর নাম হচ্ছে জুলিয়েট ক্যাপুলেট। বলছে তোমার নাম কেন রোমিও মন্টেগু হতে গেল, তুমি যদি অন্য কোনো পরিবারের সন্তান হতো, মানে অন্য কোনো নাম হতো, তাহলে তোমার আর আমার প্রেমে কোনো বাধা থাকতো না, কেন তুমি রোমিও মন্টেগু হলো, আমাদের চিরশত্রু পরিবার হতে গেল, তোমার নামটা কেন রোমিও মন্টেগু। জুলিয়েট যখনই বলে উঠেছে তোমার নামটা কেন রোমিও মন্টেগু হলো, ঠিক তখনই এই রোমিও, যে জানালার পাশে নিচে দাঁড়িয়ে আছে, রোমিও তখন বলে উঠেছে, গোলাপকে যে নামে ডাকো, গোলাপ তো গোলাপই থাকবে, মানে গোলাপকে যে নামে ডাকো, গোলাপের গন্ধ তো আর বিলীন হবে না, তুমি গোলাপকে যদি শাপলা ফুল বলে ডাকো, গোলাপের গন্ধ তো একই থাকবে, তুমি গোলাপকে যদি কদম ফুল বলে ডাকো, গোলাপের গন্ধ তো গোলাপের মধ্যে থাকবে। তো রোমিও বলে আর কি, নামে কি যায় আসে যায়, নামেই বা কি আসে যায়, গোলাপকে তুমি যে নামে ডাকো, গোলাপের গন্ধ তো, গোলাপ তো গোলাপই, এটা বলে। এটা বলার পরে জুলিয়েট হঠাৎ করে ভাবে কি ব্যাপার, কে কথা বলে উঠলো। পরে জুলিয়েট বলে, কে কে ওখানে, কে কথা বলছে। পরে রোমিও বলে, আমি রোমিও মন্টেগু। পরে দুইজনের মধ্যে কথা আদান প্রদান হয়, টুকটাক কথা হয়, ফলে রোমিও বিদায় নিয়ে পরে ওখান থেকে চলে যায়। এইভাবে করে করে রোমিও আর জুলিয়েটের আস্তে আস্তে প্রেম শুরু হয়ে যায়। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, ওই যে রোমিও জুলিয়েটের যে জন্মদিনের অনুষ্ঠান, 14তম জন্মদিন, এই 14তম জন্মদিনের পার্টিতে জুলিয়েটের সাথে প্যারিসের বিয়ে ঠিক হয়। প্যারিসকে আমরা আগেই বলেছি, প্যারিস হচ্ছে রাজার আত্মীয়, যার সাথে জুলিয়েটের বিয়ে ঠিক হয়। প্যারিস কিন্তু রাজার আত্মীয়, রাজার নাম হচ্ছে প্রিন্স এসকালাস, তাহলে রাজার আত্মীয়র নাম হচ্ছে প্যারিস। প্যারিসের সাথে জুলিয়েটের বিয়ে ঠিক হয়। এখন ভাইয়া, জুলিয়েটের বয়স কত, তখন 14, এখন এত কম বয়সে বিয়ে দেওয়া যাবে না। পার্টিতে বলা হয়েছে বিয়ে ঠিক, এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আংটি বদল হয়ে গেছে। জুলিয়েটের বয়স যখন 16 বছর হবে, আরেকটু বড় যখন হবে 2 বছর পরে প্যারিসের জুলিয়েটের বিয়ে দেওয়া হবে। এটা প্যারিসের পরিবার আর জুলিয়েটের পরিবারের মধ্যে কথাবার্তা ফাইনাল, আংটি বদল হয়ে গেছে, এঙ্গেজমেন্ট হয়ে গেছে। তো ওই যে এঙ্গেজমেন্ট হওয়ার পরের ঘটনা আর কি, রোমিও জুলিয়েটের প্রেম হয়, তারা প্রেম টেম শুরু করে, এখানে সেখানে দেখা সাক্ষাৎ করে, কথাবার্তা বলে। ওই যে রোমিও জুলিয়েটের বাড়ির নিচ তলায় আসে, সেইভাবে জানালা দিয়ে কথাবার্তা বলে। প্রেম তাদের মধ্যে অনেক গভীর প্রেম চলে হয়ে গেছে, একদম খুবই গভীর। একদিনের ঘটনা, হ্যাঁ, আস্তে আস্তে প্রেম করতে করতে 2 বছর পার হয়ে প্রায় 16 বছর কাছাকাছি হয়ে যাচ্ছে, এখনো হয় নাই, 16 বছর ঘনিয়ে গেছে। এবার 16 বছর প্রায় যখন হয়ে যায়, তখন জুলিয়েট তো রোমিওকে জানায় যে আমার তো 16 বছর হয়ে যাচ্ছে, আমাকে তো বিয়ে দিয়ে দেবে প্যারিসের সাথে, বিয়ে তো ফাইনাল, এখন কি করব। পরে রোমিও কি করে, জুলিয়েটকে নিয়ে, হ্যাঁ, এক ফাদারের কাছে যায়, ওই যে ফায়ার লরেন্স, মনে আছে ফাদার, ফায়ার লরেন্স। তাহলে ফায়ার লরেন্সের একটা আস্তানা ছিল শহরের বাহিরে, ওই আস্তানাতে তারা যায়, গিয়ে ফায়ার লরেন্সকে তারা সবকিছু খুলে বলে যে ফাদার, আমরা একে অন্যকে ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই, এভাবে এভাবে ওদের ওর বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আমাদের বিয়ে দিয়ে দেন, ওকে ছাড়া আমি বাঁচবো না, এগুলো বলে। ফায়ার লরেন্স রোমিও আর জুলিয়েটকে নিজের সন্তানের মতোই দেখতেন। সে রোমিও আর জুলিয়েটের কি করে দেয়, বিয়ে পড়িয়ে দেয়, দুজনের বিয়ে করিয়ে দেয়, দুজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, ফায়ার লরেন্স এর সাক্ষী, সে নিজেই দুইজনের বিয়ে পড়িয়ে দেয়। এবারকার ঘটনা, এই দুইজনের কিন্তু বিয়ে হয়ে গেছে, তারা এখন হাজবেন্ড ওয়াইফ, কিন্তু কেউ জানে না, শুধু জানে কে বলতো, ফায়ার লরেন্স। তো আস্তে আস্তে যখন 16 বছর প্রায় ঘনিয়ে যাচ্ছে, 16 বছর হয়ে যাওয়ার, হ্যাঁ 16 বছর হয়ে গেছে প্রায়, ঠিক এরকম সময় একটা ঘটনা, এই যে জুলিয়েটের যে কাজিন আছে, যার নাম বলছি আমরা টাইবল্ট, টাইবল্ট একটু মাস্তান প্রকৃতির, সে মানে পাতি মাস্তান, মারামারি পছন্দ করে খুব। সে কি করছে, সে, হ্যাঁ, শুধু শুধু রোমিওর বন্ধুর সাথে মারামারি লেগে গেছে। রোমিওর বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, টাইবল্ট যাচ্ছে, শুধু শুধু কথা কাটাকাটি। এরপরে টাইবল্ট রোমিওর বন্ধুকে ইচ্ছে করে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে রোমিওর বন্ধুকে ফেলে দিয়ে মারামারি শুরু করে দিচ্ছে। এবার রোমিও এটা জানতে পারছে যে টাইবল্ট রোমিওর বন্ধুকে মারতেছে। এবার রোমিও তাড়াতাড়ি করে ওই জায়গায় ছুটে গেছে, ছুটে গিয়ে এবার টাইবল্ট রোমিওর বন্ধুকে মারতেছে। এবার টাইবল্ট রোমিওর বন্ধুকে খুন করবে, একদম ছুরি তুলে ধরছে, ঠিক খুন করে ফেলবে, একদম পেটে ছুরি ঢুকিয়ে দিবে। ঠিক এমন টাইমে রোমিও টাইবল্টকে বাধা দিচ্ছে, মানে রোমিও টাইবল্টার ওই বন্ধুর মাঝখানে এমন ভাবে গিয়ে ধাপ করে পড়ছে যে ছুরিটা উল্টা টাইবল্টের পেটে ঢুকে, মানে টাইবল্টের ছুরিটাই টাইবল্টের পেটে ঢুকে গেছে, এরকম অবস্থা।
টাইবল্টের ছুরি টাইবল্ট পেটে ঢুকে টাইবল্ট জায়গায় মারা গেছে। এখন টাইবল্ট মারা যাওয়ার জন্য দোষী করা হয়েছে কাকে? রোমিওকে। ওই যে মনে আছে প্রিন্স এসকালাস রাজা, রাজা যে দুই পরিবার যখন ঝগড়া করতেছিল নাটকের শুরুতে, রাজা তখন বলেছিল আর যদি কেউ প্রকাশ্যে মারামারি করো আমার এখানে গর্দান নিয়ে নিব। পরে রোমিওকে বিচারের আওতায় দাঁড় করানো হয়েছে। বিচারের রায় হবে রোমিওর গর্দান নিয়ে নেবে, রোমিওকে একদম কল্লা শিরোচ্ছেদ করে দেওয়া। তো উপস্থিত ছিল ওই বিচারে রোমিওর বন্ধুরা। রোমিওর বন্ধুরা রাজাকে বুঝেছে যে রাজা মহাশয়, কিং, মহান রাজা, মহান সম্রাট, শুনেন টাইবল্ট নিজেই ফালতু লোক ছিল, সে আমাদের বন্ধুকে মারতে গেছে। পরে রোমিও এসে বাঁচাতে যাওয়ার পরে হ্যাঁ টাইবল্টের পেটে ছুরিটা ঢুকে গেছে। রোমিও ইচ্ছে করে ঢুকে নেয়, মারামারির এক পর্যায়ে টাইবল্ট ওকে বাঁচাতে গিয়ে পেটে ছুরিটা ঢুকে গেছে টাইবল্ট। এটা বলার পর রাজা প্রমাণ পাইছে হ্যাঁ ঠিক আছে রোমিওর দোষ নাই, টাইবল্টের এটা হয়ে গেছে। কিন্তু এই যে রাজা তো রাজার ইগো, রাজা তো বলছে যে কেউ প্রকাশ্যে মারামারি করে বরদান নিয়ে নিবে। তো রাজা সবকিছু বিবেচনা করে রোমিওকে বরদান নেয়নি, রোমিওকে দূরের একটা দ্বীপে, বহু দূরের একটা দ্বীপে রোমিওকে যাবজ্জীবন নির্বাসন দিচ্ছে, যে রোমিও আর কোনোদিন এই এলাকায় ফিরে আসতে পারবে না, সারা জীবন ওই দ্বীপে থাকতে হবে। এটা বলার পর রোমিওর এই রায় হয়ে গেছে, রোমিও দূরের দ্বীপে চলে গেছে, দেখা করে গেছে জুলিয়েটের সাথে, কান্নাকাটি করে গেছে, জড়িয়ে ধরে গেছে, একজন আরেকজনকে আদর করেছে, জড়িয়ে ধরেছে, কান্নাকাটি করে পরে রোমিও দূরের দ্বীপে বিদায় নিয়ে চলে গেছে। এখন একদিনের ঘটনা, এবার আস্তে আস্তে ওই যে মনে আছে কিনা দূরে নিয়ে চলে গেছে তাদের, এবার ওই যে এই 16 বছর যখন ঠিক কাটা কাটা 16 বছর হয়ে গেছে, রোমিও তো নাই, রোমিও তো দূরের দ্বীপে নির্বাসনে, জুলিয়েটের সাথে দেখা হয় না, কাটায় কাটায় যখন 16 বছর হয়ে গেছে, মনে করো কালকে জুলিয়েটের বিয়ে, ওই যে 16 বছর হয়ে গেছে কার সাথে? প্যারিসের সাথে। তখন জুলিয়েট গেছে কার কাছে? ওই যে ফ্রায়ার লরেন্সের কাছে, ফাদারের কাছে, সন্ন্যাসীর কাছে গিয়ে বলতেছে, ফ্রায়ার লরেন্স, সন্ন্যাসী বাবা, ফাদার, পিতা, আপনি তো জানেন যে আমার সাথে রোমিওর বিয়ে ঠিক হয়ে গেছে, আমি রোমিওকে ছাড়া বাঁচবো না, এই ঘটনা, রোমিও তো এখন নাই, তারা এখন আমার বিয়ে ঠিক করে দিচ্ছে, আমি তো আত্মহত্যা করে যাবো, আমাকে বিষ দেন, এগুলো ফ্রায়ার লরেন্সকে গিয়ে বলে। পরে আবার ফায়ার লরেন্স সবকিছু বুঝে, ফায়ার লরেন্স ছিল বুদ্ধিমান খুবই, সে আবার জুলিয়েটকে বলছে, জুলিয়েট তুমি ঠান্ডা হও, শান্ত হও, আমরা এমন একটা কাজ করব যে সাপও মরবে, এরপরে কি বলতো লাঠিও কি করবে না, সাপও মরবে, আবার লাঠিও ভাঙবে না। পরে ফায়ার লরেন্স জুলিয়েটকে একটা বিষের বোতল দেয়, ছোট্ট একটা বোতল দেয়, ওই বোতলে মনে করে এরকম একটা বোতল দেয়, এটা একটা ওষুধের বোতল, মনে করে এরকম একটা বোতল দেয়, এটার ভিতর বিষ থাকে, ঠিক আছে, বিষ। তো ফাদার লরেন্স বলে যে মরবা না তুমি, 24 ঘন্টা পর অটোমেটিক তুমি জাগ্রত হয়ে যাবা, বেঁচে যাবা। তো সবাই মনে করবে তুমি মারা গেছো, তুমি মারা গেছো ভেবে সবাই তোমার লাশটা চার্চে নিয়ে আসবে কবর দেওয়ার জন্য। আমি এই ফাঁকে রোমিওকে চিঠি লিখে দেবো যে রোমিও, জুলিয়েট মারা যায়নি, তুমি এসে জুলিয়েটকে নিয়ে যাও, 24 ঘন্টা পর সে জীবিত হয়ে যাবে। তো এটা হচ্ছে প্ল্যান। ফাদার কি করেছে, একটা বিষের বোতল দিয়ে দিয়েছে। জুলিয়েট এই সকালবেলা, যেদিন বিয়ে ওই দিন সকালবেলা বিষের বোতলটা খায়, বিষটা খায়। পরে জুলিয়েট তো মারা যায়, আসলে মারা যায় না, সে 24 ঘন্টার জন্য অজ্ঞান হয়ে যায়। জুলিয়েটের এমন অবস্থা হয় যে সবাই এসে মনে করে জুলিয়েট মারা গেছে, কারণ একটা মানুষ মারা গেলে যে সিমটম গুলো দেখা যায় শরীরে, জুলিয়েটের শরীরে সেম সিমটম আছে, কিন্তু মারা যায়নি। মারা যায়নি জানে কি শুধু ফায়ার লরেন্স, আর সবাই জানে যে মারা গেছে। পরে এদিকে ফায়ার লরেন্স কি করে, ফায়ার লরেন্স তার একজন বিশেষ দূত, মানে হচ্ছে সংবাদ বাহককে একটা চিঠি লেখে যে এই চিঠিটা কার কাছে দিয়ে আসবে, রোমিওর কাছে। চিঠির মধ্যে লেখা ছিল, রোমিও তুমি তাড়াতাড়ি চলে আসো, জুলিয়েট মারা যায়নি, জুলিয়েটকে একটা বিষ খাইয়ে দিয়েছি, এই বিষটা খেলে জুলিয়েট 24 ঘন্টা অজ্ঞান থাকবে, কিন্তু সে মারা যায়নি, তুমি আসলে তাকে পাবা, তুমি টেনশন করো না, চলে আসো তাড়াতাড়ি, দ্রুত চলে আসো, তুমি আসা মাত্রই সে 24 ঘন্টা হয়ে যাবে, জ্ঞান ফিরে যাবে। এটা বলে সে একটা দূতকে দিয়ে চিঠিটা পাঠাইছে। মজার ব্যাপার হচ্ছে দূত রোমিওর কাছে যাওয়ার আগেই রোমিওর বন্ধুরা, রোমিওর একটা বন্ধু ওই যে কাজিন, হ্যাঁ কাজিনের মাধ্যমে রোমিও খবর পেয়েছে যে জুলিয়েট আত্মহত্যা করছে। মানে দেখো ট্রাজেডিটা কোথায়, ফাদারের চিঠিটা যদি রোমিওর কাছে আগে যাইতো তাহলে প্রবলেম ছিল না, কিন্তু ফাদার চিঠিটা টাইমলি পাঠাইছে ঠিকই,
কিন্তু রোমিও কাজিন আগেই রোমিওকে খবর দিয়ে দিয়েছে যে রোমিও জুলিয়েট তো আত্মহত্যা করছে, জুলিয়েটকে কবর দিয়ে দেওয়া হবে আজকে, আত্মহত্যা করছে, মারা গেছে, লাশটা চার্চে নিয়ে গেছে, তুমি তাড়াতাড়ি এসে রোমিওকে দেখে যাও। রোমিও আবার চিল্লা কাঁপতেছে আর বলতেছে আমার জুলিয়েট বেঁচে নাই, আমি বেঁচে থেকে কি করব। জুলিয়েট কান্নাকাটি করে, কান্নাকাটি করে সে কি করে, সে নিজেও আত্মহত্যা করবে বলে ডিসিশন নেয় এবং সে এক ওঝার কাছ থেকে, ওঝা, ঠিক আছে, ওঝার কাছ থেকে, নাটকে এই ওঝার ক্যারেক্টারও আছে বাট এগুলো পরীক্ষায় আসবে না, এত ডিপলি আসবে না, এগুলো লিটারেচারে যারা অনার্স মাস্টার্স করে তাদের এই ক্যারেক্টার গুলো লাগে পরীক্ষার জন্য, বাট বিসিএস পরীক্ষা বা চাকরি পরীক্ষায় এত ডিটেলস ক্যারেক্টার আসবে না। এবার এক ওঝার কাছ থেকে রোমিও কি নিয়েছে, একটা বিষ সংগ্রহ করছে। রোমিও আবার বলতেছে যে জুলিয়েট যেহেতু বেঁচে নাই তাহলে এই বিষ খেয়ে আমি আত্মহত্যা করব। তখন রোমিও কি করে, ওই বিষের বোতল, সাপের বিষ, সাপের বিষটা সাথে পকেটে করে নিয়ে তাড়াতাড়ি করে জুলিয়েটের কাছে আস্তে আস্তে চলে আসে। 24 ঘন্টা এখনো হয় নাই কিন্তু রোমিও এসে দেখে জুলিয়েট নিথর দেহ পড়ে আছে চার্চে, জুলিয়েট মারা গেছে। জুলিয়েট মারা গেছে ভেবে সবাই তো বিদায় নিয়ে চলে গেছে, আত্মীয় স্বজনেরা। ওই ফাদার তো জানে জুলিয়েট মারা যায়নি, ফাদার ওই জন্য লাশটা এখনো রেখে দিছে, জুলিয়েট মারা যায়নি, ওই যে রোমিও আসলে জুলিয়েটকে নিয়ে যাবে। এখন রোমিও তো চিঠি পায় নাই, ফাদার তো চিঠি পাঠাইছে, রোমিও তো চিঠি পায় নাই। রোমিও তাড়াতাড়ি জুলিয়েটের কাছে আসে দেখে জুলিয়েট মারা গেছে। তো এবার মজার কথা, সেখানে আরেকটা ঘটনা আছে। রোমিও যখন জুলিয়েটের কাছে আসে, এদিকে ওই যে প্যারিস, প্যারিস হচ্ছে যে রাজার আত্মীয়, প্যারিসের সাথে না জুলিয়েটের বিয়ে ঠিক হয়েছে। প্যারিসও তো জুলিয়েটকে ভালোবাসতো, তো জুলিয়েট মারা গেছে এই দুঃখে প্যারিস পাগল হয়ে গেছে। প্যারিস পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরতেছে, ঘুরতে 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 প্যারিস এক পর্যায়ে চার্চে চলে আসছে জুলিয়েটের লাশের কাছে। পরে আবার রোমিও এসে যখন জুলিয়েটের লাশের কাছে যাবে এই টাইমে সে প্যারিসকে দেখে রোমিওর মেজাজ খারাপ হয়ে যায়। তখন প্যারিসকে দেখে ওই যে প্যারিসের সাথে বিয়ে ঠিক হয়েছে, রোমিও মনে মনে ভাবে বিয়ে ঠিক হওয়ার কারণে তো আত্মহত্যা করছে, এগুলা ভাবে। রোমিও তখন প্যারিসের সাথে মারামারি করে, মারামারির এক পর্যায়ে রোমিও প্যারিসকে মেরে ফেলে, মানে প্যারিস মারা যায়, রোমিওর ছুরির আঘাতে প্যারিস মারা যায়। এবার রোমিও কি করছে, রোমিও প্যারিসকে মেরে ফেলে। এবার রোমিও জুলিয়েটের লাশের কাছে গিয়ে কান্নাকাটি করে, চিল্লিয়া চিল্লিয়া বলে তুমি নাই, আমি বেঁচে থেকে কি করবো, কেন এমন হলো। এবার রোমিও নিজের পকেট থেকে ওই যে সাপের যে বিষটা আছে এই বিষটা বের করে রোমিও এটা পান করে, এটা খেয়ে রোমিও সাথে সাথে মারা যায়। রোমিও এটা পান করে, পান করলে সে মৃত্যু কোলে, হ্যাঁ, ঢলে পড়ে। এবার রোমিও মৃত্যুর কোলে ঢলে পড়ে, এরপরে একটু পরে ওই যে 24 ঘন্টা হয়ে যায়, জুলিয়েটের জ্ঞান ফিরে যায়। জুলিয়েটের জ্ঞান ফেরার পরে আবার জুলিয়েট দেখে যে রোমিও মৃত্যুর কোলে ঢলে পড়ছে, রোমিওর হাতে বিষের বোতল। জুলিয়েট তখন চিল্লিয়া চিল্লা বলে হায় আল্লাহ কি হয়ে গেল, আমি তো মৃত্যুর ভান করেছি তোমাকে পাওয়ার জন্য, তুমি সত্যি সত্যি মারা গেলা। হ্যাঁ, জুলিয়েট আর এটা মেনে নিতে পারে না। তখন জুলিয়েট নিজেই আবার ওই যে রোমিওর যে পেটে ছুরি আছে, সাথে যে ছুরি থাকে, রোমিও তো একটা ছোড়া আছে, ওর সাথে যেটা ছুরি থাকে তখনকার ছেলেপেলেরা সাথে ছুরি নিয়ে হাঁটতো, এই ছুরি জুলিয়েট তার পেটে ঢুকিয়ে আত্মহত্যা করে কি করে জুলিয়েট মারা যায়। এবার দুজনেই যখন মারা যায়, দুজনেই মরে যায়, রোমিও তো আগেই মরে যায়, পরে জুলিয়েট মরে যায়। এরপরে একটু পরে ফায়ার লরেন্স এসে দেখে দুজনেই মারা গেছে। পরে তাদের আত্মীয় স্বজন সবাই এসে দেখে দুজনেই মারা গেছে। এবার তাদের মৃত্যুর পরে তাদের দুইটা লাশকে একসাথে বের করে এলাকার মাঠের মধ্যে রাখে, সবার সামনে আবার রাজা ঘোষণা দেয় যে দেখো তোমাদের দুই পরিবার দ্বন্দ্বের কারণে আজকে এই দুইটা মৃত্যু। দুই পরিবার দ্বন্দ্ব কিভাবে, ওই যে জুলিয়েট টাইবোল্ট যখন মারা যায় তখন ক্যাপুলেট জুলিয়েটদের পরিবার বারবার টাইবোল্টের মৃত্যুর শাস্তি রোমিওকে মৃত্যুদণ্ড দিতে বলে, রাজা কিন্তু রোমিওকে মাফ করে দিত, জুলিয়েটের পরিবারের চাপে পড়ে তারা কি করে রোমিওকে নির্বাসন দেয়। রাজা লাস্টে বলে তোমাদের দুই পরিবারের এই শত্রুতা কারণে তোমরা আজকে দুইটা প্রাণকে হারালা, ভবিষ্যতে আর এরকম যদি করো আরো আরো প্রাণ যাবে, এটা এই জন্য তোমরা এখনই মিলে যাও। পরে দুইটা লাশের সামনে দাঁড়িয়ে দুই পরিবার আসলে মিলে যায়। এই দুই পরিবার মিলে যাওয়ার পরে তাদের মধ্যে আর কি হয় না, তারা মানে আর ঝগড়াঝাটি করে না, সেইভাবে থাকে। বাট মাঝখান থেকে জুলিয়েট আর রোমিও হারিয়ে যায়। জুলিয়েট আর রোমিওর মৃত্যুর মাধ্যমে এই ট্রাজেডিটা পূর্ণাঙ্গতা পায় এবং পৃথিবীর একটা বিখ্যাত প্রেমের ট্রাজেডিতে রূপান্তর হয়। ট্রাজেডির নাম হচ্ছে রোমিও এন্ড জুলিয়েট। শেষ। ওকে ভাইয়া, খুবই সময় লাগলো, ইম্পর্টেন্ট বলে দিলাম সবগুলা। ক্লিয়ার ব্যাপারটা?
প্রেম কাহিনী কেন করে ভাই? আরো কঠিন প্রেম আছে সামনে। এখন তো শেক্সপিয়র মধ্যযুগীয় প্রেম। সামনে দেখবা প্রেম আরো কঠিন দিকে যাচ্ছে। ঠিক আছে? ঠিক আছে, আরো আরো সামনে আরো অনেক প্রেম টেম পাবা। শেক্সপিয়রের পরে আরো অনেক নাট্যকার আছে, আরো প্রেম লিখছে, কবিতা আছে। এবং এখন তো অনেক মানে লিটারেচারটাই এমন, এখন আমরা অনেকটা শালীন পর্যায়ে আছি, এক পর্যায়ে লিটারেচার অশালীন দিকে চলে যায়। মানে ব্যাপারগুলো এমন যে প্রেম থেকে 18+ চলে যায়, আমরা সামনে দেখবো। বাট ওই যে একজন বিখ্যাত নোবেল বিজয়ী উনি বলেছেন যে সাহিত্যে অশ্লীলতা থাকে না, অশ্লীলতা থাকে পাঠকের মনে। আস্তে আস্তে, ঠিক আছে, আস্তে আস্তে আমরা অনেক ডিপে চলে যাব। ওকে। আচ্ছা ভাইয়া, রোমিও জুলিয়েট থেকে পরীক্ষায় কোনো কোটেশন কখনই আসবে না, ঠিক আছে? বাট একটা কোটেশন তুমি মনে রাখতে পারো, বাট রোমিও জুলিয়েট থেকে পরীক্ষায় কোটেশন গুলো আসবে না, ইম্পর্টেন্ট কোটেশন না। শুধু একটা কোটেশন তুমি মুখস্থ রাখো, যে কোটেশন গুলো আসবে আমি সেগুলো অবশ্যই দিয়ে দেবো। এটা হচ্ছে হোয়াটস ইন এ নেম। এটার অর্থ হচ্ছে হোয়াটস ইন এ নেম, নামে কি আসে যায়। ঠিক আছে, মনে রাখো, হোয়াটস ইন এ নেম, নামে কি আসে যায়। দ্যাট হুইচ, ঠিক আছে, হোয়াটস ইন এ নেম, নামে কি আসে যায়। ঠিক আছে, দ্যাট হুইচ উই কল, দ্যাট হুইচ উই কল এ রোজ, আমরা যাকে গোলাপ বলে ডাকি। দ্যাট হুইচ উই কল এ রোজ, যাকে আমরা গোলাপ বলে ডাকি। দ্যাট দ্যাট হুইচ উই কল এ রোজ, ঠিক আছে, যাকে আমরা গোলাপ বলে ডাকি। বাই এনি, বাই এনি আদার, বাই এনি কি বলতো, বাই এনি আদার নেম, অন্য কোনো নামে ডাকলো, উড কি, উড অন্য কোনো নামে ডাকলো, উড স্মেল, উড স্মেল অ্যাজ সুইট, মিষ্টি গন্ধ বিলাবে। সোজা কথা হচ্ছে, এটা ভাবার তো হচ্ছে গোলাপকে আমরা যে নামে ডাকি না, নামে কি আসে যায়, হোয়াটস ইন নেম। ওই যে জুলিয়েট যখন বলে, জুলিয়েট যখন বলে যে নামে কি আসে যায়, ঠিক আছে, নামে কি আসে যায়, তখন জুলিয়েট যখন বলে নামে কি আসে যায়, গোলাপ রোমিও যখন বলে যে নামে কি আসে যায়, গোলাপকে যে নামে ডাকো গোলাপের গন্ধ একই থাকবে। আমি একটু দুঃখিত, এটা একটু একটু কারেকশন করে নিও। এই এই উক্তিটা ছিল আসলে জুলিয়েটের, বুঝছো? জুলিয়েট এটা বলে, ঠিক আছে, জুলিয়েট বলেছে এই উক্তিটা। জুলিয়েট নিজেই বলে যে নাম যাই হোক, মানে রোমিও বলে যে আমার নাম তো রোমিও মন্টেগু, আমার পরিবারের সাথে তোমার তো যাবে না এই সেই। তখন জুলিয়েট নিজেই বলে যে নামে কি আসে যায়, গোলাপকে যে নামে ডাকো গোলাপের গন্ধ তো গোলাপে থাকবে। এটা জুলিয়েটের কোটেশন, ঠিক আছে, পরীক্ষা যদি আসে কে বলেছে, জুলিয়েট। আর আমরা জানি যে এই নাটকটার নাম হচ্ছে অবশ্যই রোমিও জুলিয়েট, ঠিক আছে। রোমিও জুলিয়েটের পরে আমরা এবার চলে যাব আরেকটা বিখ্যাত নাটক, সেইটার নাম হচ্ছে অথেলো। ঠিক আছে, অথেলো আরেকটা বিখ্যাত নাটক, নাটকের নাম হচ্ছে অথেলো।
ওকে, ধন্যবাদ। আচ্ছা শুনো, অথেলো হচ্ছে অ্যাকচুয়ালি, এই যে অথেলো নাটকটা, এটা একটা ডোমেস্টিক ট্র্যাজেডি, মনে রেখো, ঠিক আছে? ডোমেস্টিক ট্র্যাজেডি। অথেলো এমন একটা নাটক, এই নাটকে আসলে ডোমেস্টিক ট্র্যাজেডি নামে আখ্যায়িত করা হয়েছে। তাহলে দেখো, ওই যে ওইটা হচ্ছে রোমান্টিক ট্র্যাজেডি, রোমিও জুলিয়েট, বুঝতেই পারছো। কিন্তু অথেলো আসলে একটা কি ট্র্যাজেডি? অথেলোকে বলা হয় ডোমেস্টিক ট্র্যাজেডি। আচ্ছা, কেন ডোমেস্টিক ট্র্যাজেডি? এখানে একটা কথা আছে, যে নাটকে স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যা করা হয়, খুন খারাপি করা হয়, হত্যা করা হয়, বা স্ত্রী কর্তৃক, ঠিক আছে, স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যা করা হয়, বা স্ত্রী কর্তৃক স্বামীকে হত্যা করা হয়, তাহলে হয় স্বামী স্ত্রীকে মারবে, নাহলে স্ত্রী কর্তৃক স্বামীকে হত্যা করা হয়, ঠিক আছে, তাকে বলা হয় ডোমেস্টিক ট্র্যাজেডি। আজ থেকে মাথায় রাখবা যে ডোমেস্টিক ট্র্যাজেডি হচ্ছে হয় হাজবেন্ড ওয়াইফকে হত্যা করে, নাহলে ওয়াইফ হাজবেন্ডকে হত্যা করে, এগুলোকে বলা হয় ডোমেস্টিক ট্র্যাজেডি। পারিবারিক আর কি বলে না, পারিবারিক দম্পত্য, ঠিক আছে, পারিবারিক ট্র্যাজেডি বা দাম্পত্য ট্র্যাজেডি, দাম্পত্য দাম্পত্য ট্র্যাজেডি। তাহলে দাম্পত্য ট্র্যাজেডি বা পারিবারিক ট্র্যাজেডি হচ্ছে ডোমেস্টিক ট্র্যাজেডি। হয় হাজবেন্ড ওয়াইফকে মেরে ফেলবে, না হলে ওয়াইফ গিয়ে হাজবেন্ডকে মেরে ফেলবে, এরকম নাটককে বলা হয় ডোমেস্টিক ট্র্যাজেডি বা পারিবারিক ট্র্যাজেডি। আচ্ছা, এখন এখানে একটু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই নাটকটা মানে সন্দেহ প্রবণতার ঘটনা। এই নাটকটা আসলে সন্দেহ প্রবণতার ঘটনা, এই যে অথেলো নাটকটা, ঠিক আছে, সন্দেহ প্রবণতা নিয়ে কাহিনী। এই নাটকের বিখ্যাত চরিত্রকে, সবার আগে যে চরিত্রটার কথা মাথায় আসবে সেটা হচ্ছে অথেলো নিজেই নাটকের একটা ক্যারেক্টার। অথেলো ছিল একজন মূর, সে একজন মূর, ঠিক আছে, মূর, MOOR, মূর। মূর মানে কি? মূর মানে হচ্ছে আসলে আফ্রিকান কৃষ্ণাঙ্গ। তাহলে আফ্রিকান কৃষ্ণাঙ্গদেরকে মূর বলা হয়, একটা উপজাতি আর কি, কৃষ্ণাঙ্গ, আফ্রিকান কৃষ্ণাঙ্গদের মধ্যে একটা উপজাতি, ওই উপজাতিটার নাম হচ্ছে মূর। আমাদের দেশেও তো অনেক উপজাতি আছে আদি, এদেরকে এরা যেমন বিভিন্ন নামে আছে, চাকমা, মারমা, সাঁওতাল, গারো, আছে না? তেমনি করে এই মূর হচ্ছে আফ্রিকার একটা উপজাতির নাম। এই অথেলো হচ্ছে নাটকের প্রধান চরিত্র, সে ছিল একজন মূর। এবং তার আরেকটা পরিচয় হচ্ছে, সে কিন্তু ভেনিসের সেনাপতি ছিল। ভেনিস ইতালির একটা শহর। শেক্সপিয়ারের অনেক নাটক কিন্তু ভেনিসের প্রেক্ষাপটে লেখা হয়েছে। ওই যে দেখো, মার্চেন্ট অফ ভেনিস, এরপরে যে এটাও ভেনিস, সবই ভেনিসের সেনাপতি। ভেনিসের সেনাপতির নাম ছিল, সেনাবাহিনীর সেনাপতি আর কি। আর তার যে ছিল আফ্রিকান। পরীক্ষা যদি আসে, অথেলো কি ছিলেন? সেনাপতি ছিলেন। অথেলো আফ্রিকান একজন মূর ছিলেন, কৃষ্ণাঙ্গ আফ্রিকান ছিলেন। ওকে, এবার এখানে আরেকটা প্রধান চরিত্র হচ্ছে, হ্যাঁ, এখানে আরেকটা ক্যারেক্টার হচ্ছে ডেসডেমোনা, ঠিক আছে। অথেলোর যে ওয়াইফ, তার নাম হচ্ছে ডেসডেমোনা। ডেসডেমোনা হচ্ছে কে? ডেসডেমোনা হচ্ছে এলাকার যে সিনেটর আছে, সিনেটর, ভেনিসের যে সিনেটর আছে, এমপি আর কি, হ্যাঁ, মেয়র, এমপি, সিনেটরের মেয়ে। তাহলে এলাকার যে সিনেটর আছে ভেনিসের, ওই সিনেটরের কন্যার নাম হচ্ছে ডেসডেমোনা, ঠিক আছে। পালিয়ে, পাবলিক দিয়ে লিখলাম, পালিয়ে পালিয়ে অথেলোকে বিয়ে করে। ডেসডেমোনার অথেলো কি করে? পালিয়ে বিয়ে করে। তাহলে বলো আরেকবার দেখো, অথেলো হচ্ছে মানে ভেনিসের সেনাপতি, সে হচ্ছে একজন কৃষ্ণাঙ্গ মুসলিম, মুসলিম না, কৃষ্ণাঙ্গ মূর। আর ডেসডেমোনা হচ্ছে অথেলোর সিনেটর, এলাকার যে সিনেট আছে, সিনেটরের কন্যা হচ্ছে ডেসডেমোনা। এবং ডেসডেমোনা অথেলোকে কি করে? পালিয়ে বিয়ে করে। এখন এই নাটকে আরেকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারের নাম হচ্ছে কেসিও। কেসিও কেসিওটাকে কেসিও হচ্ছে অথেলোর সহচর, মানে অথেলোর সহযোগী বা অথেলোর সহচর হচ্ছে ক্যাসিও। তো এই নাটকে আরেকটা ক্যারেক্টার হচ্ছে ইয়াগো। ইয়াগো সে অথেলোর সহচর, অর্থাৎ অথেলোর দুইজন সহচর ছিল, একজনের নাম কেসিও, আরেকজনের নাম হচ্ছে
ইয়াগো, দুইজন সহচর, কেসিও আর একটা হচ্ছে ইয়াগো। এখন এই যে ইয়াগো যে আছে, ইয়াগোর একটা ওয়াইফ আছে এই নাটকে। ইয়াগোর ওয়াইফের নাম হচ্ছে এমিলিয়া। এমিলিয়া হচ্ছে ইয়াগোর ওয়াইফ, ঠিক আছে, ইয়াগোর ওয়াইফ। আর এই যে ইয়াগো হচ্ছে অথেলোর আরেকজন সহচর, সে হচ্ছে নাটকের ষড়যন্ত্রকারী। এই নাটকে যে ষড়যন্ত্র করে সে হচ্ছে অথেলো। আর কেসিও হচ্ছে ষড়যন্ত্রের শিকার আর কি, ঠিক আছে। ষড়যন্ত্রের শিকার হচ্ছে কেসিও, আর ষড়যন্ত্র করে হচ্ছে কি বলতো, ইয়াগো। একটু নামগুলো খেয়াল করো, কেসিও সহচর, আবার অথেলো সহচর, কিন্তু দুইজনের মধ্যে হ্যাঁ খারাপ হচ্ছে ইয়াগো, সে ষড়যন্ত্রকারী, আর কেসিও হচ্ছে এই নাটকে ষড়যন্ত্রের শিকার। ওকে, আচ্ছা ভাইয়া আরেকবার দেখো তাহলে। আফ্রিকার একজন মনোযোগ, আফ্রিকার একজন কৃষ্ণাঙ্গ মূরের নাম হচ্ছে অথেলো, সে ভেনিসের সেনাপতি। তার প্রেমিকার নাম হচ্ছে ডেসডেমোনা, পালিয়ে বিয়ে করে। ডেসডেমোনা ছিল এলাকার সিনেটরের কন্যা। এই নাটকের ষড়যন্ত্রকারীর নাম হচ্ছে ইয়াগো, আরেকজন সহচর হচ্ছে কেসিও, কিন্তু ইয়াগো ষড়যন্ত্রকারী আর কেসিও হচ্ছে ষড়যন্ত্রের শিকার। দুইজনে অথেলো সহচর, আর এমিলিয়া হচ্ছে ইয়াগোর ওয়াইফ, ঠিক আছে। আহ এবার দেখো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, অথেলো 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 ভালোবেসে ভালোবেসে ডেসডেমোনাকে, ঠিক আছে, অথেলো ভালোবেসে ডেসডেমোনাকে ডেসডেমোনাকে একটি হ্যান্ডকারচিপ হ্যান্ডকারচিপ উপহার দেয়। তাহলে অথেলো ভালোবেসে ডেসডেমোনাকে একটি কি উপহার দেয়? হ্যান্ডকারচিপ। হ্যান্ডকারচিপ মানে হচ্ছে রুমাল, ভালোবেসে একটা রুমাল উপহার দেয়। এই নাটকের একটা গুরুত্বপূর্ণ কোর্স আছে, কোর্সটার নাম হচ্ছে, এটা পরীক্ষায় আসতে পারে, মানে এখন পর্যন্ত আসে না এটা, বাট আসলেও আসতে পারে, ইম্পর্টেন্ট কোর্স যেহেতু পরীক্ষা আসে। সেটা হচ্ছে, কোর্সটা হচ্ছে আই কিসড। আই কিসড বি, বি মানে তাকে, ঠিক আছে, বি মানে হচ্ছে তাকে। আই কিসড বি এর, এর মানে হচ্ছে পূর্বে, মানে বিফোর। আই কিসড দি এর, হ্যাঁ, আই কিল্ড, আই কিসড দি এর, আই কিল্ড দি, মানে আমি তাকে আগেই কিস করেছিলাম, আমি তাকে আগে কিস করেছিলাম, কিস দিয়েছিলাম, আমি তাকে হত্যা করেছিলাম। দেখো বাক্যটা পড়ে দেখো, আই কিসড দি, আমি তাকে কিস করেছিলাম এর আগে, আগে তাকে আমি কিস করেছিলাম। আই কিল দি, আমি তাকে হত্যা করেছিলাম। নো ওয়ে, নো ওয়ে বাট দিস, এটা ছাড়া আসলে কোনো ওয়ে ছিল না। নো ওয়ে বাট দিস, এটা ছাড়া কোনো ওয়ে ছিল না। কিলিং মাইসেলফ, ঠিক আছে, কিলিং মাইসেলফ, তাকে হত্যা করে, কিলিং মাইসেলফ, তাকে হত্যা করে, মানে নিজেকে হত্যা করে, টু ডাই,
টু ডাই আপন এ কিস, কিসের মধ্যেই মরে গেলাম, নিজেকে হত্যা করে কিসের উপরেই মরে আছি আর কি, ঠিক আছে। এটা এই কোটেশনটা অথলো নিজেই করেছেন নাটকে। আচ্ছা এবার আসো নাটকের কাহিনী শুনো, খুব মনোযোগ দাও, ঠান্ডা মাথায় শুনো। এই যে ডেসডেমোনা, ডেসডেমোনা হচ্ছে এলাকা, এটা কিন্তু সন্দেহ প্রবণতার কাহিনী নিয়ে গল্পটা। ডেসডেমোনা হচ্ছে এলাকার সিনেটরের মেয়ে। পরে সিনেটরের মেয়ে হওয়ার কারণে অথলোর সাথে সিনেটর, সিনেটর যেটা ডেসডেমোনার বাবা, অথলোর সাথে ডেসডেমোনাকে বিয়ে দিবে না, কারণ অথলো তখন বেকার যুবক। এরকম একটা বেকার যুবকের সাথে, হ্যাঁ, একটা মেয়ের বাবা নিশ্চয়ই বিয়ে দিতে চায় না, বেকার যুবক, দ্যাটস ওয়াই বিয়ে দিতে যাচ্ছে না। তো বিয়ে দিতে না চাওয়ার কারণে তারা দুইজন কি করে, পালিয়ে বিয়ে করে। অথলো তখন বেকার ছিল আর কি, বেকার জীবন, প্রাথমিক জীবন, পালিয়ে বিয়ে করে। অথলো ডেসডেমোনাকে খুব ভালোবাসতো, দুজনকে ভালোবাসতো, তারা পালিয়ে বিয়ে করে। বিয়ের দিন অথেলো ডেসডেমোনাকে বলে যে, ওগো জান, আমি তো দেওয়ার মতো কিছুই নাই, তোমাকে আমি এত টাকা কাবিন দিব, স্বর্ণ দিব, গয়না দিব, ডায়মন্ডের হিরটা, নেকলেস, বসুন্ধরার ফ্ল্যাট দিব, গাড়ি দিব, আমার তো আসলে এত টাকা নাই। এখন আমি কি করতে পারি, আমার কাছে ছোট্ট এই রুমালখানি আছে, এই রুমালটা তোমাকে আমি দিলাম, এটা হচ্ছে আমার ভালোবাসার প্রতীক। আমি যে তোমাকে ভালোবাসি সেটা বোঝানোর, মানে তুমি এটা হচ্ছে এই রুমালের মধ্যে আমার ভালোবাসা মিশ্রিত। তুমি এই হ্যান্ডকারচিপ রুমালটা সবসময় সাথে রাখবা। এটা সাথে থাকা মানে হচ্ছে তোমার আমার ভালোবাসা একসাথে আছে, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার পাশাপাশি আছি, এগুলা তুমি বুঝে আর কি, রুমালটাই উপহার, স্মৃতি। পরবর্তীতে অথেলো বিয়ের পর থেকে এই রুমালটা বিয়ের দিন থেকে সব সময় সাথে রাখে, কোথাও হারায় না, মানে নিজের ঘরেই রাখে আর কি, নিজের রুমে রাখে, বালিশের নিচে রাখে, আলমারির ড্রয়ারে রাখে, সব জায়গায় সে এখানে রাখে। তো এবার একদিনের ঘটনা, আস্তে আস্তে অথেলো সেনাবাহিনীর জেনারেল হয়ে যায়, সেনাবাহিনীর সেনাপতি হয়ে যায়। সেনাপতি হওয়ার পরে সে এবার কি করে, সে এখনকার জেনারেল বলে আর কি, তখনকার সময় তো সেনাপতি বলতো, রাজার সেনাপতি আর কি। তো সেনাপতি হওয়ার পরে সে আবার কি করে, সে আস্তে আস্তে তার ভাগ্য খুলতে থাকে, সে সেনাবাহিনীতে যোগ দেয়, সেনাবাহিনীর সেনাপতি হয়ে যায়, আস্তে আস্তে সে অনেক উপরে পর্যায়ে চলে যায়। তখন তার দুজন সহচর ছিল, একজনের নাম কেসিও, আরেকজনের নাম হচ্ছে ইয়াগো। এই দুইজন তার সহচর ছিল, তারা তাদের প্রমোশনের টাইম হয়েছে, তাদের দুইজনের মধ্যে একজনকে প্রমোশন দিয়ে ক্যাপ্টেন বানানো হবে, মনে করো সেনাবাহিনীর ক্যাপ্টেন বানাবে। এখন দুইজনকে তো একসাথে প্রমোশন দেওয়া যায় না, যে কোনো একজনকে দিতে হবে, তাহলে যে অভিজ্ঞ যোগ্য তাকেই তো দিতে হবে। তো ইয়াগো ছিল বয়সে বড়, কেসিও ছিল বয়সে ছোট, কিন্তু যোগ্যতার দিক থেকে কেসিও ছিল এগিয়ে, ইয়াগো ছিল পিছিয়ে। কেসিওর যোগ্যতা একটু বেশি, ইয়াগোর যোগ্যতা একটু কম। দ্যাটস ওয়াই যোগ্যতা যার বেশি, এটা তো বাংলাদেশ না যে মামা খালুর জোড়া এগিয়ে যাবে তাড়াতাড়ি, হ্যাঁ, মানে রিয়েলিটি যেটা বাস্তবতা, যার যোগ্যতা বেশি সেই পদোন্নতি পাবে। পরে কেসিওর যোগ্যতা বেশি, কেসিও কি পায়, কেসিও এই নাটকে পদোন্নতি পায়, যোগ্যতার বলে সে পদোন্নতি পায়। এই যে কেসিওকে পদোন্নতি দেওয়া হলো, ইয়াগো আর সহ্য করতে পারে না, একসাথে দুজন কাজ করে একজন পদোন্নতি পেয়ে গেছে, তার মনের ভিতর ষড়যন্ত্রের কালো বীজ আস্তে আস্তে বড় হতে থাকে, ষড়যন্ত্রের কালো বীজ বুনে এই বীজ থেকে আস্তে আস্তে ষড়যন্ত্রের চারা বড় হতে থাকে। সে ভাবতে থাকে কিভাবে কেসিওর ক্ষতি করা যায়, কিভাবে অথলোর ক্ষতি করা যায়, অথলো আমাকে কেন প্রমোশন দেয় না, কিভাবে কেসিওর ক্ষতি করা যায়। এবার ইয়াকো কি করছে, এমন শয়তান, সে এই হ্যান্ডকার চিপটা, এই রুমালটা চুরি করছে, কার রুম থেকে, ডেসডেমোনার রুম থেকে। এই রুমালটা চুরি করে কেসিওর খাটের উপর নিয়ে রাখছে, এবং অথেলোকে গিয়ে বলতেছে, অথেলো, অথেলোকে কেসিও সম্বন্ধে আর ডেসডেমোনার সম্বন্ধে বাজে কথা বলছে, বলছে শোনো, ডেসডেমোনা এবং অথেলোর সাথে, সরি, ডেসডেমোনা এবং কেসিওর সাথে অবৈধ সম্পর্ক আছে, ডেসডেমোনার সঙ্গে কেসিওর অবৈধ সম্পর্ক আছে, এইসব কথা যদি বিশ্বাস না করো, প্রমাণ হিসেবে সেই রুমালটা দেখায়। কিভাবে দেখায়, ইয়াগো বলে যে অথেলো আমার রুমে আসো, আমার সাথে আসো। পরে ইয়াগো কেসিওর রুমে নিয়ে যায়, কেসিওর রুমে হ্যান্ডকারচিপটা পড়ে থাকে। তখন সে অথেলোকে বলে, অথেলো এই দেখো, কেসিওর সাথে ডেসডেমোনার অবৈধ প্রেম, পরকীয়া প্রেম, তারা নিয়মিত পরকীয়া প্রেম করে এবং নিত্য নৈমিত্তিক তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন, শারীরিক সম্পর্ক বিদ্যমান, আমি নিজের চোখে দেখেছি। এখন দেখো প্রমাণ স্বরূপ এই রুমালটা, তো দেখো ডেসডেমোনা এখানে ফেলে গেছে, রুমাল কেন এখানে দেখো। এগুলো বলে
সে অথলোকে কনভিন্স করার ট্রাই করে। দুঃখজনক ব্যাপার হচ্ছে অথলো প্রচুর সন্দেহভাজন ছিল, মানে সন্দেহবাতিক ছিল, তার ভিতর প্রচুর সন্দেহ। এই সন্দেহবাতিকতার কারণে সে অল্পতেই বিলিভ করে ফেলছে, সে কিন্তু যাচাই বাছাই করে নাই যে আসলে ব্যাপারটা সত্যি না, তার ভিতর সন্দেহ বেশি। ওই যে ইয়াগো তাকে বলেছে যে রুমাল এখানে, তার মানে প্রেম চলে, অবৈধ প্রেম। তখন অথেলো সন্দেহ করে ফেলে এবং সে রাগের মাথায় এসে ডেসডেমোনাকে শ্বাসরোধ করে বালিশ চাপা দিয়ে, মনে করো বুকের উপর, মুখের উপর বালিশ চাপা দিয়ে ডেসডেমোনাকে হত্যা করে। ডেসডেমোনা মারা যায়। ডেসডেমোনা মারা যাওয়ার পরে অথেলো একা হয়ে যায়। কয়েক মাস পরের ঘটনা, এই যে এমিলিয়া, এমিলিয়া হচ্ছে ইয়াগোর ওয়াইফ, ইয়াগোর ওয়াইফটা ভালো থাকে। সে এই অথেলোকে গিয়ে ঘটনাটা খুলে ফেলে যে অথেলো, তুমি যে তোমার ওয়াইফকে ভুল বুঝে মেরে ফেলছো, তোমার ওয়াইফ আসলে দোষী না, মূল শয়তান হচ্ছে আমার হাজবেন্ড। সে এই ষড়যন্ত্র করে তোমার ওয়াইফকে মারায় এবং তোমাকে নিঃস্ব করে দেয়, তোমার সংসারে ক্ষতি করে। আমার হাজবেন্ডই মূল কারণ। এগুলো জানার পর অথলো হায় হায় করে, হায় হায় কি করলাম কি করলাম, সে চরম হতাশ হয়ে যায়। তখন সে নিজের বুকে, নিজের বুকে, অথলো নিজের বুকে, ভালো করে বুঝো, নিজের বুকে ছুরি চালিয়ে হত্যা করে। বুকে ছুরি, বুকে ছুরি চালিয়ে কি করে, আত্মহত্যা করে। তাহলে অথলো নিজের বুকে ছুরি চালিয়ে আত্মহত্যা করে। পরে অথলো নিজের বুকে ছুরি চালিয়ে কি করে, আত্মহত্যা করে। এখন আত্মহত্যা করার ঠিক আগে অথলো বলে যায়, আই কিসড দি এর, আমি পূর্বেই তাকে কিস করেছিলাম। কাকে? ডেসডেমোনাকে। আই কিল দি, আমি তাকে হত্যা করেছিলাম। নো এ বাট দিস, এটা ছাড়া কোনো উপায় ছিল না। এখন কিলিং মাইসেলফ, এটা ছাড়া কোনো উপায় নাই। কিলিং মাইসেলফ, আমার নিজেকে, নো এ বাট দিস, ঠিক আছে, নো এ বাট দিস, এটা এখান থেকে লাইনটা শুরু হবে, নো এ বাট দিস, এটা ছাড়া কোনো উপায় নেই। কোনটা ছাড়া উপায় নেই? কিলিং মাইসেলফ, আমাকে মারা ছাড়া, নিজেকে হত্যা করা ছাড়া কোনো উপায় নেই। টু ডাই আপন এ কিস, ঠিক আছে, কিসের মধ্যে থাকতে, মনে করো সে তো এই কাকে কিস করেছে, ডেসডেমোনাকে কিস দিয়েছিল, এখন যদি আরো কিস দিতে চায় তাহলে মরতে হবে, মরার পরে পরকালে গেলে আবার ডেসডেমোনার সাথে দেখা হবে, তখন সে আবার কিসের উপরে থাকতে পারবে, কারণ তাকে অনেক ভালোবাসতো। এই জন্য সে আত্মহত্যা করে তখন সে কি করে, মারা যায়। মজার ব্যাপার হচ্ছে, হ্যাঁ, এই যে মেডিকেল সায়েন্সে, এই মেডিকেল সায়েন্স কিন্তু আগে কিন্তু জানতো না যে সন্দেহ বাতিগ্রস্ততা রোগের নাম কি। অথলো নাটকটা শেক্সপিয়র লেখার পরে আস্তে আস্তে মেডিকেল সায়েন্স এই সন্দেহ যারা করে, সন্দেহ বাতিক সন্দেহ বাতিক যারা, এদেরকে মেডিকেল সায়েন্স, মেডিকেলের ভাষায় এদেরকে বলা হয় অথলো পেশেন্ট, ঠিক আছে, অথলো পেশেন্ট। আর সন্দেহ যে একটা রোগ, এই রোগটাকে মেডিকেল সায়েন্সে বলা হয় অথেলো সিনড্রোম, ঠিক আছে, অথেলো সিনড্রোম। তার মানে যাদের মধ্যে এই সন্দেহ টন্দেহ বেশি, এদেরকে বলা হয় অথেলো পেশেন্ট, এবং ডাক্তাররা এই রোগটাকে বলা হয়, ডাক্তারদের ভাষায় এই রোগটা হচ্ছে অথেলো সিনড্রোম। তাহলে পরীক্ষায় যদি কখনো আসে, এটা আসবে না, তারপরও আইকিউ জেনে রাখলা যে মেডিকেল সায়েন্সে সন্দেহ যারা করে এদেরকে অথেলো পেশেন্ট বলে, রোগটার নাম হচ্ছে অথেলো সিনড্রোম। এই কথাটা আসছে শেক্সপিয়রের বিখ্যাত নাটক অথেলো থেকে। অথেলো হচ্ছে সন্দেহ প্রবণতা নিয়ে একটা ঘটনা। এই ঘটনাকে, এই এই নাটকটাকে বলা হয় ডোমেস্টিক ট্র্যাজেডি, যেখানে ওয়াইফ হাজবেন্ডকে মারে, হাজবেন্ড ওয়াইফকে মারে। এই ধরনের নাটককে বলা হয় ডোমেস্টিক ট্র্যাজেডি। মূল চরিত্র অথেলো, সে একজন আফ্রিকান কৃষ্ণাঙ্গ যাকে বলা হয় মুর। সে প্রচুর সন্দেহবাতিক ছিল, সে ছিল ভেনিসের সেনাপতি। ডেসডেমোনাকে পালিয়ে বিয়ে করে। ডেসডেমোনা ছিল এলাকার সিনেটরের কন্যা। কেসিও এবং ইয়াগো দুইজনের সহচর। ইয়াগো ষড়যন্ত্র করে। এমিলিয়া ছিল ইয়াগোর ওয়াইফ। ইয়াগো হ্যান্ডকারচিফ, রুমালটা চুরি করে, ডেসডেমোনা, অথেলো ডেসডেমোনাকে রুমাল দেয়, ইয়াগো রুমালটা চুরি করে কোথায় নিয়ে রাখে, কেসিওর ঘাড়ের উপর নিয়ে রাখে। পরে অথেলোকে সন্দেহ করায়, বুঝায়। পরে অথেলো কি করে, ওয়াইফকে হত্যা করে। পরে মৃত্যুর পরে পরে যখন ভুলটা বুঝতে পারে এমিলিয়া, ইয়াগোর ওয়াইফ যখন গিয়ে বলে, তখন সে অথেলোকে নিজে আত্মহত্যা করে। আত্মহত্যার পূর্বে সে বলে যায়, আই কিসড দি ইরি, I killed thee, no way but this, killing myself to die upon a kiss. আমি তাকে হত্যা, কিস দিয়েছিলাম আগে, তাকে আমি হত্যা করেছিলাম, এখন আর কোনো উপায় নেই আমাকে হত্যা করা ছাড়া, আত্মহত্যা করা ছাড়া। কিসের উপর থাকতে হলে, অনবরত কিস করতে হলে তাকে আমাকে হত্যা করতে, নিজেকে নিজে মারতে হবে। এই ছিল অথেলো নাটকের কাহিনী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে ভাইয়া?
ওকে, আমরা একটু সিরিয়াল মেইনটেইন করি, ঠিক আছে? অ্যান্টোনিও আর ক্লিওপেট্রার পরে আমরা পড়ালাম রোমিও এন্ড জুলিয়েট, এরপরে পড়ালাম হচ্ছে অথেলো, একদম পরেরটা হচ্ছে কি ম্যাকবেথ। শেক্সপিয়রের এই যে ম্যাকবেথ নাটকটা হচ্ছে শেক্সপিয়রের একটা ক্ষুদ্রতম ট্র্যাজেডি, বুঝছো? ঠিক আছে, শেক্সপিয়রের ম্যাকবেথটা আসলে শেক্সপিয়র যত নাটক লিখছেন, এই এই নাটক যত ট্র্যাজেডি লিখছেন, এই সবগুলো ট্র্যাজেডির মধ্যে আকারে ক্ষুদ্রতম ট্র্যাজেডি হচ্ছে ম্যাকবেথ। ঠিক আছে, বৃহত্তমটা হচ্ছে হ্যামলেট, আর একেবারে ক্ষুদ্রতম যেটা সেটার নাম হচ্ছে কি বলতো, ম্যাকবেথ। তাহলে বৃহত্তম যদি বলে তাহলে হ্যামলেট, আর যদি ক্ষুদ্রতম বলে তাহলে হচ্ছে ম্যাকবেথ। আচ্ছা, এবার দেখো এই নাটকের প্রধান ক্যারেক্টার যেটা চরিত্র, সেটা হচ্ছে কিং ডানকান। বাম কান না, কিন্তু ওর নাম হচ্ছে ডানকান। কিং ডানকান যে চরিত্রটা, সে হচ্ছে অ্যাকচুয়ালি স্কটল্যান্ডের রাজা। কিং ডানকান ছিল এই নাটক, এটা কিন্তু স্কটল্যান্ডের প্রেক্ষাপটে, তাই না? কোন নাটক কোনটা দেখো, ওই যে রোমিও জুলিয়েট হচ্ছে ভেরোনার প্রেক্ষাপট, অথেলো হচ্ছে ভেনিসের প্রেক্ষাপট, পার্সেন্ট অফ ভেনিস হচ্ছে ভেনিস থেকে। বাট এগুলো মুখস্থ রাখা লাগবে না, এগুলো আসবে না। আমি যা দিচ্ছি এগুলোই পড়বা, ঠিক আছে? ওই আজের তথ্য মতো দরকার নাই, কোনটা কোন প্রেক্ষাপট এসব পড়ালেখা শেষ নাই, কিন্তু আসলে কি আসবে কি আসবে না, কি আসবে এটা জানার পাশাপাশি কি আসবে না এগুলো জানবা। সিলেবাস অনেক বিশাল, ঠিক আছে? মজা মজা করে পড়তেছো, অমুক 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 কবির জন্ম এত, মৃত্যু এত, ওনার বাড়ি এখানে, এটা করছে ওইটা করছে, এই সেই। দেখবা যে দিন শেষে এগুলো কোনো কাজেই লাগতেছে। বরং তোমার এই সময়টা যে নষ্ট হচ্ছে, এই সময়টা যদি তুমি ভোকাবুলারি শিখো, একটু ফ্রি হ্যান্ড রাইটিং চর্চা করো, ট্রান্সলেশন শিখো, দুইটা গ্রামাটিক্যাল রুল শিখো, কাজে লাগে। লিটারেচার তুমি যতই পড়ো, তুমি যদি লিটারেচার 5 বছরও পড়ো, তাও তুমি 15 পাবা না। আবার তুমি যদি পরিকল্পিত ভাবে যদি ডেইলি 20 মিনিট 10 মিনিট পড়ো, বা পরীক্ষার আগে যদি পরিকল্পিত ভাবে একটা মাসও পড়ো ঠিকভাবে, হ্যাঁ, তাইলে তুমি 15-12 পাবা, 11 পাবা, 13 পাবা, ভাগ্য ভালো থাকবে। বাট 15 পাওয়া সম্ভব না, যত চেষ্টাই করো। এই জন্য অযথা ইনফরমেশন পড়ার দরকার নেই। কিং ডানকান হচ্ছেন স্কটল্যান্ডের রাজা। এরপরে এটা হচ্ছে ম্যাকবেথ। ম্যাকবেথ হচ্ছে তার প্রধান সেনাপতি। তাহলে ডানকানের যে সেনাপতি আছে, এই সেনাপতির নাম হচ্ছে কি বলো, ম্যাকবেথ। প্রধান সেনাপতির নাম হচ্ছে ম্যাকবেথ। এখন আমরা দেখি ম্যাকবেথের স্ত্রী আছে এখানে, স্ত্রীর নাম হচ্ছে লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ হচ্ছে এখানে ম্যাকবেথের স্ত্রী, ঠিক আছে? বুঝাই যাচ্ছে নামের আগে লেডি আছে। লেডি ম্যাকবেথ হচ্ছে ম্যাকবেথের স্ত্রী। আচ্ছা, এরপরে এই নাটকে লেডি ম্যাকবেথ হচ্ছে লোভী চরিত্র, লোভী ক্যারেক্টার, লোভী চরিত্র, ঠিক আছে? তাহলে নাটকে লেডি ম্যাকবেথ হচ্ছে ম্যাকবেথের স্ত্রী, ওকে, যে কিনা এই নাটকের লোভী চরিত্র, মানে নাটকে যে লোভটা করে, সে হচ্ছে লোভ করে, যে নাটকের যে মূল কাহিনীটা ঘটায়, যার কারণে নাটকটা একটা ট্রাজেডি, লাস্টে একটা বিচ্ছিরিতে পরিণত হয়, সেটা হচ্ছে, তার নাম হচ্ছে কি বলতো, লেডি ম্যাকবেথ। তো লেডি ম্যাকবেথকে এই নাটকে মেকাভিলিয়ান ক্যারেক্টার বলা হয়, ঠিক আছে? মেকাভিলিয়ান ক্যারেক্টার, বানানটা ঠিকভাবে লিখবা, মেকিয়া, ঠিক আছে? মেকিয়াভেলিয়ান ক্যারেক্টার। তাহলে লেডি ম্যাকবেথকে বলা হয় মেকিয়াভেলিয়ান ক্যারেক্টার, মানে হচ্ছে স্বার্থ হাসিলকারী চরিত্র। নাটকে স্বার্থ হাসিল করেছে, এই স্বার্থ হাসিলকারী চরিত্রকে নাটকের ভাষায় সাহিত্যে বলা হয় মেকিয়াভেলিয়ান ক্যারেক্টার। এবং আরেকটা ইনফরমেশন হচ্ছে লেডি ম্যাকবেথকে বলা হয়
নাটকের চতুর্থ ডাইনি, এই নাটকের ফোর্থ ডাইনি। এই নাটকে তিনটে ডাইনি আছে। তিনটে ডাইনি তো নাটকের মেইন ডাইনি ক্যারেক্টার, কিন্তু এই নাটকের লেডি ম্যাকবেথের যে আচার আচরণ, লেডি ম্যাকবেথের যে ক্যারেক্টার, যে ফালতু যে ক্যারেক্টার, যার কারণে এই নাটকটা মানে ট্রাজেডিতে পরিণত হয়, এই কারণে লেডি ম্যাকবেথকে তার প্রীতম কর্মের কারণে নাটকের চতুর্থ ডাইনি বলে আখ্যায়িত করা হয়েছে। ওকে, এই নাটকে থ্রি উইচেস থাকে, ঠিক আছে? তিনটে ডাইনি থাকে নাটকে, থ্রি উইচেস, তিনজন ডাইনি, তিনজন ডাইনি থাকে যারা ম্যাকবেথকে, তিনজন ডাইনি থাকে যারা ম্যাকবেথকে ভবিষ্যৎবাণী করে। তাহলে ম্যাকবেথকে যারা ভবিষ্যৎবাণী করে, কয়জন ডাইনি থাকে? তিনজন ডাইনি। তিনজন ডাইনি থাকে যারা ম্যাকবেথকে ভবিষ্যৎবাণী করে, আর আরেকটা ডাইনি হচ্ছে লেডি ম্যাকবেথকে বলা হয় চতুর্থ ডাইনি, ঠিক আছে? এরপর হচ্ছে এই নাটকের আরেকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ম্যাকডাফ। ম্যাকডাফ হচ্ছে আসলে ওই যে প্রধান সেনাপতি হচ্ছে ম্যাকডাফ আর ম্যাকবেথ, আর ম্যাকডাফ হচ্ছে কি সেনাপতি বলতো? সহ সেনাপতি। এই নাটকের সহ সেনাপতি হচ্ছে ম্যাকডাফ। ম্যাকডাফ, ম্যাকডাফটা কে আসলে? ম্যাকডাফটা হচ্ছে ম্যাকবেথের, ঠিক আছে, ম্যাকবেথের বন্ধু। ম্যাকডাফ হচ্ছে ম্যাকবেথের বন্ধু। আর আরেকটা অবলিক দিয়ে দেয়, পরবর্তীতে পরবর্তীতে সে পরবর্তীতে সে ম্যাকবেথকে ম্যাকবেথকে হত্যা করে। নাটকের শেষে ম্যাকবেথকে হত্যা করে কে বলতো? ম্যাকডাফ। ম্যাকডাফের বন্ধু ছিল, পরবর্তীতে নাটকের শেষে ম্যাকবেথকে হত্যা করে, এবং সে হচ্ছে সহ সেনাপতি। রাজার প্রধান সেনাপতি হচ্ছে ম্যাকবেথ, সহ সেনাপতির নাম হচ্ছে ম্যাকডাফ। এই নাটকে আরেকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে ম্যালকম, ঠিক আছে? ম্যালকম, ম্যালকম হচ্ছে যুবরাজ। ওই যে যুবরাজ বলতে কিং ডানকানের ছেলে, ঠিক আছে? ডানকান, ডানকান পুত্র, মানে ডানকান পুত্রের নাম হচ্ছে ম্যালকম। আরেকটা ক্যারেক্টার হচ্ছে বাঙ্কু। আমি আবারও বলছি, ক্যারেক্টার থেকে ভয় পেও না, শেক্সপিয়রের এই ট্রাজেডি থেকেই ক্যারেক্টার গুলো বেশি থাকে। দেখবে কমেডি থেকেও ক্যারেক্টার তেমন থাকে না, নাই বললেই চলে। আছে কিন্তু পরীক্ষা আসে কিছুটা কথা, কিন্তু ট্রাজেডি থেকে এগুলো আসবে। এই জন্য ট্রাজেডির ক্যারেক্টার গুলো একটু বলবো আমি যেগুলো দিচ্ছি, ভয় পাওয়ার কিছু নেই। তুমি হয়তো ভাবতে পারো বাপরে বাপ, এত ক্যারেক্টার কেমনি মনে রাখবো। তাই এই সর্বসাকুল্যে হয়তো খুব বেশি গেলে 15টা, লিটারেচারে খুব বেশি গেলে 15টা নাটকের হয়তো ক্যারেক্টার মনে রাখতে হতে পারে, খুব বেশি গেলে 15টা, এর বেশি না। তুমি দেখো দেখা যাচ্ছে ভাইয়া, এনশিওর করো তো দেখা যাচ্ছে। হচ্ছে কি বলতো? বাঙ্কু। এর একটা কথা আছে, লেডি ম্যাকবেথ একদিন বাঙ্কু বাঙ্কুর ভূত দেখতে পেয়েছিল। ভূত, লেডি ম্যাকবেথ কার ভূত দেখতে পেয়েছে? বাঙ্কুর ভূত দেখতে পেয়েছে। আসো আমরা এখন নাটকে প্রবেশ করব, নাটকের ক্যারেক্টার গুলো আমরা আরেকবার পর্যালোচনা করি, ঠিক আছে? এখনই নাটকে প্রবেশ করব।
আসো, এদিকে তাকাও, ঠান্ডা মাথায় দেখো। স্কটল্যান্ডের যে রাজার নাম ছিল কি বলতো? স্কটল্যান্ডের রাজার নাম ছিল কিং ডানকান। রাজার প্রধান সেনাপতির নাম হচ্ছে ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ হচ্ছে রাজার, মানে লেডি ম্যাকবেথ হচ্ছে ম্যাকবেথের ওয়াইফ, ম্যাকবেথের স্ত্রী। সে হচ্ছে নাটকের লোভী চরিত্র, নাটকের যে স্বার্থ হাসিলকারী চরিত্র, এগুলোকে বলা হয় ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার। এবং সে হচ্ছে নাটকের কি বলো, চতুর্থ ডাইনি। আর এই নাটকে তিনটা উইচ ছিল, তিনটা ডাইনি ছিল। তারা ম্যাকবেথকে ভবিষ্যৎবাণী করে। ম্যাকডাফ হচ্ছে সহসেনাপতি ম্যাকবেথের বন্ধু, পরবর্তীতে সে ম্যাকবেথকে হত্যা করে। ম্যালকম হচ্ছে যুবরাজ, ঠিক আছে, যুবরাজ। হ্যাঁ, যুবরাজ। সে কার পুত্র বলতো? সে হচ্ছে ডানকানের পুত্র। ডানকানের ছেলের নাম হচ্ছে ম্যাকবেথ। আর আরেকটা কথা না বললেই নয়, ডানকানের ছেলের নাম হচ্ছে ম্যালকম, সরি, বাঙ্কু। বাঙ্কু হচ্ছে ম্যাকবেথের সহযোদ্ধা। ম্যাকডাফ হচ্ছে ম্যাকবেথের সহসেনাপতি, আর বাঙ্কু হচ্ছে ম্যাকবেথের সহযোদ্ধা। সে লেডি ম্যাকবেথ একদিন কার ভূত দেখতে পেয়েছিল? লেডি ম্যাকবেথ একদিন একদম হতাশ হয়ে, মানে পাগল হয়ে কার ভূত দেখতে পেয়েছে? বাঙ্কুর ভূত দেখতে পেয়েছে, ঠিক আছে, বাঙ্কুর ভূত দেখতে পেয়ে পাগল হয়ে গেছে। আমি একটু নাটকটা এভাবে পর্যালোচনা, এটা তার স্টেজ করা যাচ্ছে না, জাস্ট এভাবে বুঝাই, শোনো। এই যে দেখো, নাটকের যে বিখ্যাত ক্যারেক্টার সেটা হচ্ছে কিং ডানকান। তো ডানকানের একেবারে ডান হাত ছিল, মানে খুবই প্রিয় কাছের মানুষ, যেটাকে ডান হাত বলে। ডানকানের একেবারে ডান হাত ছিল কে বলতো? ম্যাকবেথ, সেনাপতি। তো ম্যাকবেথকে রাজা অনেক ভালোবাসতো। যে কোনো যুদ্ধে ম্যাকবেথ খুব সহজে যুদ্ধ জয় করে ফিরে আসতো, রাজাকে তার রাজ্য ফিরিয়ে দিত, নতুন নতুন রাজ্য জয় করতো। দ্যাটস ওয়াই কিং ডানকান উপর, ম্যাকবেথের উপর ডানকান ছিল খুবই খুশি। ম্যাকবেথ যেভাবে বলতো রাজা ওইভাবে শুনতো। একদিন ম্যাকবেথ এবং বাঙ্কো, ভালো করে বুঝে, একদিন ম্যাকবেথ আর কে বলতো? বাঙ্কো, এই দুইজন একটা বনের ভিতর দিয়ে মানে বাড়ি ফিরতেছিল, রাজ দরবার শেষে তারা বাড়ি ফিরতেছিল, একসাথে হেঁটে হেঁটে বাড়ি ফিরতেছিল, ম্যাকবেথ আর কে বলতো? বাঙ্কো। ম্যাকবেথ আর বাঙ্কো যখন বাড়ি ফিরছিল, তখন তারা হঠাৎ করে বনের ভিতর তিনটা ডাইনি দেখতে পায়, তিন ডাইনি। এই তিনটা ডাইনি তাদের পথ আটকিয়েছে। ডাইনি গুলার চোখে মুখে রক্ত, মানুষের রক্ত খেয়ে আসছে, এরকম অবস্থা। ডাইনি গুলা গান গাইতেছে, তিনটা ডাইনি। ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। আমি লিখে দেবো একটু পরে। ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। ভালোই মোদের মন্দ, মন্দই মোদের ভালো। এইগুলা ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার মানে হচ্ছে ভালোই মোদের মন্দ, মন্দই মোদের ভালো। ডাইনিরা গান গাইতেছিল আর কি করছিল? ম্যাকবেথ আর বাঙ্কোর পথ আটকেল। এবং তিনটা ডাইনি এই ম্যাকবেথকে দুইটা ভবিষ্যৎবাণী করে। একটা ভবিষ্যৎবাণী করে যে ম্যাকবেথ একদিন কর্ডর হচ্ছে একটা রাজ্যের নাম, ঠিক আছে, কর্ডর। ম্যাকবেথ একদিন কর্ডরের অধিপতি হবে। বলছে ম্যাকবেথ তুমি একদিন কর্ডরের অধিপতি হবা। এবার দ্বিতীয় ভবিষ্যৎবাণী করে যে ম্যাকবেথ একদিন স্কটল্যান্ডের শাসক হবে, স্কটল্যান্ডের রাজা হবে। এইসব 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 ভবিষ্যৎবাণী করে, দুইটা ভবিষ্যৎবাণী করে, কর্ডরের অধিপতি হবা আর স্কটল্যান্ডের কি হবা বলো? রাজা হবা। তো স্কটল্যান্ডের বর্তমান রাজা কি? ডানকান। ম্যাকবেথকে বলছে ম্যাকবেথ তুমি রাজা হবা, প্রথমে কর্ডরের অধিপতি হবা, কর্ডরের অধিপতি হওয়ার কয়েকদিন পরেই তুমি স্কটল্যান্ডের কি হয়ে যাবা? রাজা হয়ে যাবে। এটা বলার পরে ম্যাকবেথ বলে পাগলের প্রলাপ বকিও না, সরো, উল্টা পাল্টা কেন বলো? রাজা তো বেঁচে আছেন, রাজা ডানকান আছেন, কেন আমি রাজা হতে যাব? পরে ডাইনিরা বলে দেখো আমাদের কথা সত্যি হবে, তুমি একদিন স্কটল্যান্ডের রাজা হবা, তবে রাজা হওয়ার আগে তুমি কর্ডরের অধিপতি হবা, মালিক হবা। আরেকটা কথা বলে গেছে যে মায়ের গর্ভ, ঠিক আছে, মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তান, মায়ের গর্ভ থেকে স্বাভাবিক, এটা একটু ছোট করে লিখতেছি, মায়ের গর্ভ থেকে স্বাভাবিক প্রক্রিয়ায়, ভালো করে বুঝো, স্বাভাবিক প্রক্রিয়ায় জন্ম নেওয়া কোনো সন্তান, মায়ের গর্ভ থেকে স্বাভাবিক প্রক্রিয়ায় জন্ম নেওয়া কোনো সন্তান, হ্যাঁ, ম্যাকবেথকে মারতে পারবে না। তাহলে ম্যাকবেথকে হত্যা করতে পারবে না। তাহলে ম্যাকবেথকে, স্বাভাবিক কোনো সন্তান যে মায়ের গর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্ম নিয়েছে, সে ম্যাকবেথকে হত্যা করতে পারবে না। তাহলে দেখো কি ক্লু দিয়ে গেছে, বলছে কর্ডরের অধিপতি হবা, স্কটল্যান্ডের রাজা হবা, আবার মায়ের গর্ভ থেকে জন্ম নিছে, স্বাভাবিকভাবে জন্ম নিয়েছে, আমরা যেরকম স্বাভাবিক জন্ম নিই মায়ের গর্ভ থেকে, এরকম কোন সন্তান, এরকম কোন ছেলে ম্যাকবেথকে, এরকম কোন মানুষ মারতে পারবে, মারতে পারবে না। এটা বলার পরে ডাইনিরা পথ ছেড়ে দিছে। ম্যাকবেথ বাড়ি এসে, এই যে ম্যাকবেথ যখন বাড়ি আসে তখন এই কথাগুলো কাকে বলছে?
লেডি ম্যাকবেথকে। লেডি ম্যাকবেথ তো স্বার্থ হাসিলকারী চরিত্র, লোভী মহিলা। লেডি ম্যাকবেথ এগুলো শুনে লোভে তার চোখ ছলছল করে উঠলো। সে তো স্বার্থ হাসিলকারী চরিত্র, সে ভাবতেছে আরে কর্ডর রাজা হবে, স্কটল্যান্ডের রাজা হবে, কর্ডর মালিক হবে, স্কটল্যান্ডের রাজা। ম্যাকবেথ যদি রাজা হয় আমি তো রানী হব, রানী হওয়ার স্বপ্নে সে বিভোর। একদিনের ঘটনা, রাজা ম্যাকবেথকে ডেকে বলতেছে, ম্যাকবেথ, ওহে ম্যাকবেথ, কর্ডর কর্ডরের সাথে যুদ্ধ করতে হবে, কর্ডর খুব বাড়াবাড়ি করতেছে, তুমি কর্ডরের সাথে যুদ্ধ করো, কর্ডর আমাদের চাই। পরে ম্যাকবেথ সৈন্য সামন্ত নিয়ে কর্ডরের রাজার সাথে যুদ্ধ করে। পরে ম্যাকবেথ এবার কর্ডর কি করে, কর্ডর জয় করে। ম্যাকবেথ কর্ডর জয় করে, রাজা খুব খুশি ম্যাকবেথের উপর, আরে ম্যাকবেথ কর্ডর জয় করছে। তখন রাজা ম্যাকবেথের সাথে আরো সম্পর্ক ভালো করার জন্য, কারণ ম্যাকবেথ তো প্রধান সেনাপতি, তার সাথে সম্পর্ক রাজাকে ভালো রাখতে হবে, নাহলে রাজার যে কোনো সময় রাজাকে উৎখাত করতে পারে, রাজারা তো ভয়ে থাকে। সম্পর্ক ভালো করার জন্য কর্ডরের অধিপতি বানিয়ে দিল ম্যাকবেথকে। তাহলে ম্যাকবেথকে কি বানিয়ে দিল, কর্ডরের অধিপতি। তাহলে কর্ডরের অধিপতি হয়ে গেল ম্যাকবেথ। রাজা বলেছে, ম্যাকবেথ, ওহি মাই ম্যাকবেথ, উনি আমার ভাই, উনি আমার বন্ধু, তুমি আমার সেনাপতি হলো, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, আমার জন্য কত কি না করো, আমি তোমার জন্য কিছুই করতে পারি না, সামান্য উপহার। কর্ডর, আজ থেকে তুমি কর্ডরের অধিপতি। ম্যাকবেথ যখন কর্ডরের অধিপতি হয়ে যায়, সে আবার বাড়ি আসার পরে লেডি ম্যাকবেথ আবার ভাবে, আরে ডাইনিদের প্রথম কথা তো সত্যি হয়ে গেল, তার মানে পরেরটাও সত্যি হবে। একদিন ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ প্ল্যান করে যে রাজাকে দাওয়াত দিবে। লেডি ম্যাকবেথ বলছে, ওগো রাজা ডানকানকে আমাদের বাড়িতে দাওয়াত দাও। ম্যাকবেথের দুর্গ, ম্যাকবেথের দুর্গের নাম হচ্ছে ইনভার্নেস দুর্গ, নাম দরকার নাই। ম্যাকবেথের দুর্গে মানে ম্যাকবেথের বাড়িতে রাজাকে অতিথি আপ্যায়ন করতে চায়। রাজা এবার ম্যাকবেথের বাড়িতে, মানে রাজা এবার কোথায় চলে যায়, ম্যাকবেথের দুর্গে চলে যায়। ম্যাকবেথ যে দুর্গে থাকে বা যে প্রাসাদে থাকে, সে দুর্গে রাত কাটাতে চলে যায় রাজা। কেন, ম্যাকবেথের সাথে সম্পর্ক ভালো করার জন্য, ম্যাকবেথের সাথে আত্মীয়তা আরো বৃদ্ধি করার জন্য, ঠিক আছে, আত্মিক বন্ধন দৃঢ় করার জন্য ম্যাকবেথের দুর্গে চলে যায়। রাজার সাথে করে কাউকে নেয় না, রাজা নিজে যায়, আর সাথে দুইজন সোলজারকে নিয়ে যায়, দুইজন সোলজার। তো এই দুইজন সোলজার রাতের বেলা খাওয়া দাওয়ার পরে এই দুইজন সোলজার রাজার পাশে রাজাকে পাহারা দেয়। পরে লেডি ম্যাকবেথ সেই দুইজন সোলজারকে বলে, সারা জীবন তো এরকম পাহারায় দিয়ে গেছো, আসো মজা মাস্তি করো। পরে সে মদ খাইয়ে দেয়, ড্রিঙ্কস করায়, অনেক বেশি মদ খাইয়ে দেয় সৈন্যদেরকে। সৈন্যরা মাতাল হয়ে পড়ে যায়। পরে লেডি ম্যাকবেথ আবার ছুরি বের করে, ছুরি বের করে আবার ম্যাকবেথের হাতে ছুরিটা তুলে দিয়ে বলে, ম্যাকবেথ যাও, রাজাকে হত্যা করো। ম্যাকবেথ তো আসলে রাজাকে হত্যা করতে চায় না, এবং সে রাজাকে হত্যা করবে এরকম প্ল্যানও তার মাথায় কখনোই ছিল না। লেডি ম্যাকবেথ এই প্ল্যান আসলে আগেই করে রাখছে। ম্যাকবেথ বলে, না আমি রাজাকে কেন হত্যা করব, রাজা তো আমার বন্ধুর মতো, ভাইয়ের মতো, আমাকে কত বিশ্বাস করে, আমি পারবো না। পরে লেডি ম্যাকবেথের প্ররোচনায় পড়ে, ওই যে ডাইনিদের দ্বিতীয় ভবিষ্যৎবাণী সত্যি করার জন্য লেডি ম্যাকবেথের প্ররোচনায় পড়ে ম্যাকবেথ রাজার বুকে ছুরি চালিয়ে রাজাকে হত্যা করে। এবং রাজাকে হত্যা করার পরের দিন সেই স্কটল্যান্ড কি হয়ে যায়, রাজা হয়ে যায়। রাজাকে হত্যা করার পরে প্রাণের ভয়ে ম্যালকম, ওই যে যুবরাজ ম্যালকম, আবার ওই যে ম্যাকডাফ সহ সেনাপতি, সেও পালিয়ে যায়। ম্যাকডাফ বুঝতে পারে যে এই ঘটনাগুলো কে ঘটাইছে, ম্যাকবেথ ঘটিয়েছে, এই জন্য ম্যাকডাফ পালিয়ে যায়। আরো কথা আছে, ম্যাকবেথের সাথে ওই দিন কে ছিল, বাঙ্কু, বাঙ্কু ছিল না, ওই যে যখন ভবিষ্যৎবাণী করে, তখন বাঙ্কু বুঝতে পারে আরে রাজাকে মেরে ফেলছে, তার মানে এগুলো ম্যাকবেথের কাজ। কারণ ডাইনিরা বলেছে যে স্কটল্যান্ডের রাজা ম্যাকবেথ হবে, এই জন্য সে লোভে মেরে ফেলছে। পরে ম্যাকবেথ রাজাকে মারার পরের দিন ম্যাকবেথ বাঙ্কুকেও মেরে ফেলে। বাঙ্কুকে মারার পরে এই ভয়ে ম্যালকম আর ম্যাকডাফ পালিয়ে যায়। পালিয়ে কোথায় চলে যায়, তারা পালিয়ে ইংল্যান্ডে চলে যায়। আমরা যে নাটকটা পড়াচ্ছি এটা স্কটল্যান্ডের প্রেক্ষাপটে, কিন্তু এখন স্কটল্যান্ড ছাড়িয়ে তারা চলে যাচ্ছে কোথায়, ইংল্যান্ডে আশ্রয় নিয়েছে। ইংল্যান্ডে গিয়ে তারা কি নেয়, আশ্রয় নেয় এই দুইজন, ম্যালকম আর ম্যাকডাফ। ম্যালকম হচ্ছে যুবরাজ, ম্যাকডাফ হচ্ছে ম্যাকবেথের ফ্রেন্ড, সহ সেনাপতি। এবার রাজা হয়ে যায় কে বলো, রাজা হয়ে যায় ম্যাকবেথ। এবার একদিন রানী হয়ে যায় লেডি ম্যাকবেথ। একদিন লেডি ম্যাকবেথ বাঙ্কুর ভূত দেখতে পায় প্রাসাদের ভিতর, রানী থাকা অবস্থায় ভূত দেখতে পেয়ে চিৎকার দিয়ে পাগল হয়ে যায়। পাগল হয়ে এরকম 6-7 মাস পাগল থেকে লেডি ম্যাকবেথ একদিন মারা যায় অসুস্থ হয়ে। এরপরে জীবনের প্রতি আস্তে আস্তে ম্যাকবেথ হতাশ হয়ে যায়। তার সে কত মানুষকে হত্যা করে এবং সে প্রজাদেরকে হত্যা করে। আগের রাজা ছিল শান্তিকামী শাসক, এবার ম্যাকবেথ হয়ে যায় অত্যাচার শাসক, মানে ম্যাকবেথ খুনের নেশা চেপে উঠে, কিছুই খুন করে। ম্যাকবেথ রক্তের খেলা খেলে, রক্তের হোলি খেলে, এগুলো মানে।
পরে ম্যালকম যখন যুবরাজ একটু বড় হয় তখন ম্যাকডাফ আর ম্যালকম ইংল্যান্ডের রাজার সহায়তায় ম্যাকবেথকে আক্রমণ করতে আসে। ইংল্যান্ডের রাজার কাছে তারা সাহায্য চায়, তার ঘটনা খুলে বলে যে আমাদের রাজাকে মেরে ফেলছে। ম্যালকম বলে আমার বাবাকে মেরে আমার রাজ্য নিয়ে গেছে, আমাদেরকে হেল্প করেন। পরে এবার তারা ইংল্যান্ডের রাজা সৈন্য সামন্ত পাঠায়। ম্যালকম আর ম্যাকডফ ম্যাকবেথের সাথে যুদ্ধ করে। যুদ্ধের এক পর্যায়ে মারামারি হয়, সৈন্য সামন্ত অনেক মারা যায়। যুদ্ধের এক পর্যায়ে ম্যাকডাফ ম্যাকবেথকে হত্যা করে, ম্যাকবেথের বুকে ছুরি চালিয়ে হত্যা করে। নাটকের শেষে সবাই অবাক হয়ে যায়, কারণ ডাইনিরা বলেছিল যে মায়ের গর্ভ থেকে স্বাভাবিক প্রক্রিয়ায় জন্ম নেওয়া কেউ হত্যা করতে পারবে না, তাহলে কিভাবে হত্যা করলো? তখন শেক্সপিয়ার একদম লাস্টে গিয়ে ক্লিয়ার করে যে ম্যাকডাফ আসলে এমন একটা সন্তান যে মায়ের গর্ভ থেকে স্বাভাবিক প্রক্রিয়ায় জন্ম নেয়নি, সে সার্জিক্যাল অপারেশন সিজারের মাধ্যমে হওয়া বাচ্চা। এখনকার দিনে সিজারটা আসলে খুবই স্বাভাবিক, কিন্তু এটা আরো 500 বছর, 1500 সালের নাটক, 1564 শেক্সপিয়ার জন্ম নিছে, 1500 থেকে 1600 সালের নাটক। ওই সময় সার্জিক্যাল অপারেশন অ্যাভেলেবেল না, অবাক করার ব্যাপার। এই জন্য ম্যাকডাফ ছিল সার্জিক্যাল অপারেশন, টেস্ট টিউব বেবির মতো আর কি, অবাক করার ব্যাপার যেটা। এরকম একটা সন্তান, এই জন্য সে ম্যাকবেথকে মারতে পারছে। এই হচ্ছে নাটকের মূল কাহিনী আর কি, ঠিক আছে? নাটক এখানেই শেষ। ম্যাকবেথের হত্যার মাধ্যমে এই নাটকের সমাপ্তি টানা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই নাটকের বিখ্যাত একটা কোটেশন হচ্ছে, যেটা পরীক্ষা আসতে পারে। তোমাদেরকে বলছি আমার লিটারেচার বইটা সংগ্রহ করো, এখানে কোটেশন গুলো দেওয়া আছে। এটা থেকে কমন পড়ে, অনেক কমন পড়ে বইটা থেকে। মোটা কালির দাগানো আছে, মোটা কালির দাগ গুলো পড়লেই কমন পড়ে, 10-11টা কোশ্চেন কমন পড়বে এমনিতেই। ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, ঠিক আছে? এটার অর্থ হচ্ছে যে ডাইনিরা বলে আর কি, ডাইনিরা যেটা করে, ভালোই মোদের মন্দ, মানে আমাদের মন্দ কাজটাই ভালো লাগে, আবার মন্দই মোদের ভালো। মানে যে খারাপ কাজটাই আমাদের কাছে ভালো লাগে, আবার ভালো কাজটা আমাদের কাছে কি লাগে, বিরক্ত লাগে। ভালোই মোদের মন্দ, মন্দই মোদের ভালো। ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, ঠিক আছে? আচ্ছা, শেক্সপিয়ার কিন্তু হতাশ হয়ে একসময় বলে, হ্যাঁ সরি, এই যে ম্যাকবেথ হতাশ হয়ে একসময় বলে লাইফ ইজ এ টেল, জীবন হচ্ছে একটা গল্প, টোল্ড বাই অ্যান ইডিয়েট, জীবন ইডিয়েটের বলা একটা গল্প, ঠিক আছে? এটা কিন্তু ম্যাকবেথের উক্তি। ম্যাকবেথ এই উক্তিটা করে, জীবন হচ্ছে ইডিয়েটের বলা একটা গল্প। সে জীবনের প্রতি হতাশ হয়ে যায়, হতাশ হয়ে এক সময় বলে যে জীবন হচ্ছে ইডিয়েটের বলা একটা গল্প। আর এই জীবনটা আরো সুন্দর হইতো, এত এরকম কেন জীবনটা, আমার জীবনটা এমন কেন, কোন খারাপই এটা সেটা, আমি শান্তি পাই না কেন, মনে শান্তি নেই কেন? সে হতাশ হয়ে জীবনের প্রতি যখন রাজা হয়, কোন খারাপি করে, হ্যাঁ, তখন সে আস্তে আস্তে জীবনের কাহিনীগুলো মনে করে বলে লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়েট, জীবন হচ্ছে ইডিয়েট নির্বোধের বলা একটা গল্প। এই নাটকের বিখ্যাত একটা কোটেশন, অল দা পারফিউমস, অল দা পারফিউমস অফ অ্যারাবিয়া, আরবের সকল পারফিউম উইল নট সুইটেন, আরবের সকল পারফিউম উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড, ঠিক আছে? এই বাক্যে এটা এই উক্তিটা করে হচ্ছে লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ সে যে তার হাতে রক্ত দেখতে পায়, সে তখন বলে, ওই যে ম্যাকবেথ রাজাকে খুন করছে, রক্তের গুলি খেলছে, তখন লেডি ম্যাকবেথ বলে যে অল দা পারফিউমস অফ আরাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। পাগল হয়ে গেছে না লেডি ম্যাকবেথ বাংলার দুধ থেকে, তখন সে হতাশ হয়ে বলে যে আরবের সকল পারফিউম যদি আমার হাতে ঢেলেও দাও, তবুও এই রক্তের গন্ধ যাবে না। আরবের সকল পারফিউম আমার হাতে ঢেলে দিলেও, হ্যাঁ, রক্তের গন্ধ এই ছোট্ট হাত থেকে যাবে না, এই ছোট্ট হাতকে রক্তের গন্ধ মুক্ত করতে পারবে না, খুনের দাগ, খুনের গন্ধ এখান থেকে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আরেকবার বলি ভাই, ডানকান হচ্ছে স্কটল্যান্ডের রাজা, ম্যাকবেথ হচ্ছে সেনাপতি, লেডি ম্যাকবেথ হচ্ছে স্বার্থ হাসিলকারী চরিত্র, এই জন্য তাকে চতুর্থ ডাইনি বলা হয়। কিন্তু উইচেস থাকে ম্যাকডাফ সহসেনাপতি, যে ম্যাকবেথকে হত্যা করে, ম্যালকম যুবরাজ, বাঙ্কো হচ্ছে সহযোদ্ধা যার ভূত দেখতে পায়। নাটকের শুরুতে হয়েছিল রাস্তা দিয়ে যাচ্ছিল ম্যাকবেথ আর বাঙ্কো, পরে তারা তিনটা ডাইনির দেখা পায়, ডাইনিরা ভবিষ্যৎবাণী করে, পরে পরে এবার ম্যাকবেথ কর্ডরের অধিপতি হয়, অধিপতি হওয়ার পরে স্কটল্যান্ডের রাজা হয়। কিভাবে হয়? লেডি ম্যাকবেথ দ্বারা প্ররোচিত হয়ে
সে রাজাকে ডানকানকে হত্যা করে। পরবর্তীতে ম্যালকম ম্যাকডাফ ইংল্যান্ডে পালিয়ে যায়। লেডি ম্যাকবেথ রানী হয়, ম্যাকবেথ রাজা হয়। লেডি ম্যাকবেথ বাঙ্কর ভূত দেখতে পেয়ে পাগল হয়ে পরে মারা যায়। ম্যাকবেথ শাসন করতে থাকে। নাটকের শেষে ম্যালকম আর ম্যাকডাফ ইংল্যান্ডের রাজার সহযোগিতায় ম্যাকবেথকে মারা হত্যা করে এবং লাস্টে জানা যায় ম্যাকবেথ হচ্ছে সার্জিক্যাল অপারেশন মাধ্যমে জন্ম নেয় সন্তান, যার কারণে সে ম্যাকবেথকে মারতে পারে। ক্লিয়ার? একটু আমাকে বলো, ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? ওকে ভাইয়া, আজকে আর পড়াবো না। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা শেক্সপিয়র শেষ করে দিব। আগামী ক্লাসে শেক্সপিয়র ইনশাল্লাহ শেষ হবে, আর বেশি নাই। ট্রাজেডি গুলো শেষ হয়ে গেলে ট্রাজেডি আমরা হ্যামলেট, ঠিক আছে, হ্যামলেট আর দুটো ট্রাজেডি পড়াবো, কিং লিয়ার, হ্যামলেট আর জুলিয়াস সিজার। এগুলো পড়াইলে এরপরে কমেডি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। একটু শেক্সপিয়র শেষ, শেক্সপিয়র শেষ হলে আমরা আগামী ক্লাসে শেক্সপিয়র শেষ করে পরের ক্লাসে রেনেসাঁ পুরাটাই শেষ করতে পারবো ইনশাল্লাহ। তো আশা করি ক্লাসটা এনজয় করেছো, ভালো লেগেছে। তো বাসায় একটু পড়ো, পড়ো, বেশি পড়া দরকার নেই এখন লিটারেচার, আমি যা দিচ্ছি এটাই পড়ো। আর আমার বইটা একটু দেখো, অন্য যে কোনো বই দেখলেও চলবে, তবে আমার বইটা আমার স্টাইলে লেখা আর কি। ওইখান থেকে আমি পরীক্ষা ক্লাস টেস্ট নিবো, তো একটা লেকচার শেষ হলেই ক্লাস টেস্ট নিবো, কোশ্চেন সলভ করো, পড়তে থাকো, ঠিক আছে? আশা করি ভালো লাগবে, শেষ হয়ে যাবে, বেশি দিন লাগবে না। ক্লাস মিস গেছে, মাঝে মাঝে মিস যাবে, আমার একটু প্রবলেম থাকে, পারিবারিক কাজ থাকে, তবে আশা করছি শেষ হয়ে যাবে অক্টোবরের মাঝামাঝি শেষ হয়ে যাবে। অক্টোবরের 15-র মধ্যে শেষ হয়ে যাবে।